আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ফরিদুজ্জামান ফয়সাল। ফয়সাল ভাইয়ের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার গাজীরপাড় গ্রামে। উনি এই ঘটনাটি যার কাছ থেকে শুনেছেন, মূলত তিনি এই ফয়সাল ভাইয়ের একজন কলিগ, তার নাম হচ্ছে রাজীব। রাজীব ভাই উনি নিজেই এই ঘটনাটি প্রচারের জন্য আগ্রহ প্রকাশ করেন, যার কারণে ওনার কাছ থেকে শুনে ফয়সাল ভাই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সূত্রপাত যদি বলি, মূল বিষয়ের সূত্রপাত, তাহলে চলে যেতে হবে 1960 সালের আশেপাশের কোনো একটা সময়। তখন এই রাজীব ভাইদের যে পৈতৃক নিবাস, এই পৈতৃক নিবাস ছিল এই উজিরপুরের শিকারপুর নামক স্থানে, এখানকার কোন একটা জায়গায়। তো ওনার বাবা চাচারা মোট 4 ভাই। তাদের জন্য তো নতুন জায়গায় বাড়ি করতে হবে। তখন এই রাজীব ভাইয়ের দাদা উনি চিন্তা করলেন যে তার 4 ছেলের জন্য ঘর বাড়ি করতে হবে। এখন যেখানে আছি সেখানে তো জায়গার স্বল্পতা রয়েছে, তাহলে বেশ বড় একটা জায়গা কিনতে হবে। তো জায়গা কেনার জন্য ওনারা খোঁজ খবর করছেন। অনেক খোঁজাখুঁজি করার পর একটা জায়গা পছন্দ হয়, উজিরপুরের আশেপাশে একটা জায়গা। তো ওই জায়গা ওনারা কিনেছেন। কেনার পর বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন। তখন নাকি ওই এলাকায় ম্যাক্সিমাম হিন্দু পরিবারের বসবাস ছিল। তো বাড়ি তৈরিও হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই। কিন্তু আসলে দাদার ইচ্ছা ছিল আরেকটু বড় জায়গা কেনা। এই জায়গার সাথে লাগোয়া অন্য আরেকটা যে জায়গা রয়েছে, তখন দাদা আগ্রহ প্রকাশ করলেন ওই জায়গাটাও এই জায়গার মালিক বিক্রি করে কিনা। যখন কথা বলা হলো তখন তারা বললেন যে হ্যাঁ, বিক্রি করতে রাজি আছেন, তবে নিলে পুরো জায়গাটাই নিতে হবে। অর্থাৎ তারা যেই ভিটামাটি সহ যেই বড় একটা জায়গাতে বসবাস করছেন পুরোটাই নিতে হবে। এত বড় জায়গা আবার দাদার লাগবে না, দাদার লাগবে অল্প জায়গা, মানে তার যতটুকু স্বল্পতা রয়েছে। আর এত টাকা দিয়ে মাত্র উনি বাড়ি তৈরি করেছেন, তার আগে আবার জায়গা কিনেছেন। এই মুহূর্তে এত বড় একটা জায়গা টাকা পয়সা দিয়ে কিনে রাখা, হয়তো সেটার বড় একটা অংশ পড়েই থাকবে, এটা ওনার কাছে কোনো মানে হচ্ছিল না। তখন ওনার কাছে মনে হলো যে একটা কাজ করা যাক, দেখি শেয়ারে কেনা যায় কিনা। অন্য কেউ যদি কিনতে চায় তাহলে যতটুকু অংশ আমাদের লাগবে না বা অপ্রয়োজনীয়, ততটুকু অংশ তিনি নেবেন, আর আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু অংশ নিব, ততটুকুর দাম দিব, উনি যতটুকু নেবেন ততটুকুর দাম দেবেন। তো এভাবে এই দাদা উনি খুঁজছিলেন কাকে পাওয়া যায় শেয়ারে জায়গা কেনার জন্য। তো খুঁজতে খুঁজতে পেয়েও যান একজন ব্যক্তিকে। তো সেই পরিবারে দেখা যাচ্ছে তারা স্বামী স্ত্রী, তার 2 ছেলে। তো সেই পরিবারের কর্তার নাম হচ্ছে মোহাম্মদ রতিন। তো শেয়ারে তারা জায়গা কিনেছেন, তারা ওখানে আছেন। এরপরে ওই পরিবারে 3টা কন্যা সন্তানের জন্ম হয়। একটা পর্যায়ে এসে দাদার সাথে ঝগড়াঝাটি হয় এই জায়গা নিয়ে। ওনারা বলছেন যে ওনারা অনেকটা ব্যাক সাইডে পড়ে গেছেন, ভালো পজিশনের জায়গাটা তাদেরকে দেয়া হয়নি, তাদেরকে ভালো পজিশনের জায়গাটা দিতে হবে, না দিলে ঝামেলা করবে তারা, এরকম অনেক ভয় ভীতি দেখাচ্ছে। তাই এতদিন পরে এসে এই কথা মনে হলো, তারা তো বিষয়টা শুরু থেকেই বলতে পারতেন, তারা শুরু থেকে বলেই বিষয়টা মীমাংসা করতে পারতেন। আর দাদার যতটুকু অংশ লাগবে সেটা তো দাদা শুরুতেই বলে দিয়েছিলেন। এটা তো একটা মীমাংসিত ইস্যু ছিল, এটা তো এমন না যে হুট করে এই সমস্যা তৈরি হয়েছে। এত বছর চলে গেল, কোনো সমস্যা হলো না, হঠাৎ করে তাদের কেন এটা মনে হলো যে তাদের এই পাশের একটা জায়গা নিতে হবে? এটা তো এখন আর সম্ভব না। তো এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়, ঝগড়াঝাটি হয়, একটা পর্যায়ে মারামারির মতো অবস্থাও হয়ে যায় আর কি। গ্রামের সমস্যা তো দেখা যাচ্ছে যে সালিশ বসিয়ে এইটা একটা আপোষ মীমাংসা করতে হয়। তো তারা কিন্তু সেটাও করার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গেল যে গ্রামের যেই মানুষজন তারা কিন্তু রায় দিলেন এই রতিন সাহেবের বিপক্ষে। যে তুমি জেনে শুনে এখানে আসছো, এত বছর আছো, যখন তুমি এখানে বাড়িঘর করলা তখন এই বিষয়টা উত্থাপন করলা না, এত বছর আছো, এখন কি মনে করে হঠাৎ করে তোমার মাথার মধ্যে এই কুটবুদ্ধির চিন্তা আসলো?
তুমি প্রয়োজনে জায়গা কিনতা না এখানে। উনি তো শুরুতেই বলে দিয়েছিল যে তোমার অংশ কতটুকু হবে, কোন পাশে হবে, ওনার অংশ কতটুকু হবে, কোন পাশে হবে। এখন কেন তুমি এই ইস্যুটা সামনে নিয়ে আসছো? দেখা গেল গ্রামের বিচার তার বিপক্ষে গেল, উনি বিচার মানলেন না। এরপর থেকেই শুরু হয়ে গেল নতুন করে সমস্যা। যারাই ওইখানে বিচার সালিশ করতে আসছিলেন, যারাই তার বিপক্ষে কথা বলেছিলেন, এদের প্রত্যেককেই কোনো না কোনোভাবে কালো জাদু করা হয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আর যার ব্যবহারই তার কাছে খারাপ লাগতো তার উপরেই নাকি এই রতিন কালো জাদু করত। এভাবে দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা চলছে। 2000 সালে এসে এই রাজীব ভাইয়ের দাদি উনি নিজ অর্থ খরচ করে একটি মসজিদ নির্মাণ করেন। ওনাদের বাড়ির পাশেই এই মসজিদটা তৈরি করা হয়। প্রথম অনেক মুসল্লি, বাচ্চারাও নামাজ আদায় করতে আসতো। প্রায় 10 বছরের মতো সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করেই নাকি মসজিদের মুসল্লি কমতে শুরু করে। কমতে এক সময় মসজিদটি পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে সেখানে আজান দেওয়া বন্ধ হয়ে যায়। পরিত্যক্ত মসজিদ বলতে যেটা বোঝায়, এটা কল্পনা করা যায় যে সেখানে আজানও হচ্ছে না, নামাজ তো একদমই বন্ধ। এটা কেন হয়েছে বা কেন হয়েছিল এটা কিন্তু অজানা ছিল। 2015 থেকে 2019 সাল পর্যন্ত এই সময়টা এই মসজিদটা পুরোপুরি বন্ধ থাকে। এক ওয়াক্ত নামাজও সেখানে হয়নি, এক ওয়াক্তের আজানও হয়নি। 2019 সালে এই রাজীব ভাইদের এক সম্পর্কে তালই হয়, উনি মারা যান। তো ওনাদের বাড়ির পাশেই তার বাড়ি ছিল আর কি। তো ওনার জানাজায় অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, তখন এই মসজিদে নামাজ আদায় করে অনেকেই। এরপর আবার নামাজ শুরু হয়ে যায়, যেটা এখনও বলবৎ আছে আর কি, যেটা এখনও চলছে। যখন নামাজ শুরু হয়ে যায় তখন ওই পরিবারের 2 ছেলে, আমরা সঙ্গত কারণে নাম বলছি না, নাম বললে হয়তো অনেকে চিনে যাবেন, তো তারা নাকি এই নামাজ কেন শুরু হলো মসজিদে এটা নিয়ে সমস্যা করে। দেখা যাচ্ছে তাদের বাড়ির পাশেই তো মসজিদ, তারাও তো এই মসজিদের হকদার। মসজিদ কমিটিতে তাদেরও পরিবারের লোকজন আছে, কিন্তু দেখা গেল যে তাদের যে একটা চাঁদা ধার্য ছিল যে মসজিদ চালানোর জন্য, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম বা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য যেই খরচগুলো লাগে আর কি, এটার তো একটা নির্দিষ্ট খরচ আছে। এটা তো গ্রামের 10 জন মিলেই এই খরচটা বেয়ার করতে হবে আর কি। তো তাদেরও কিন্তু একটা চাঁদা ধার্য করা ছিল, তারা এটা দিত না। এখন দেখা গেল এই টাকাটা যদি ঠিকঠাক মতো না দেয় তাহলে যিনি নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাদের বেতনটাও তো দেওয়াটা কঠিন হয়ে যায়, কারণ ওনাদেরকেও তো চলতে হবে 1 মাস 2 মাস, তারপরে এটা তো সম্ভব না। তাদেরকে বলা হলো যে আপনারা ঠিকঠাক মতো দেন না কেন, টাকাগুলা দিলে তো আমরা এই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ওনাদেরকে তো ঠিকঠাক মতো বেতনটা দিতে পারি, আমাদের অংশটা আমরা দিচ্ছি, আপনাদেরটা দেন। তারা এটা দেয় না। তারপর মসজিদ কমিটির বেশ কিছু নিয়মকানুন ছিল যে আশেপাশে বাড়িঘর যেগুলো আছে, এই বাড়ির লোকজন এই মসজিদে নামাজ পড়তে আসবেন রেগুলার, কিন্তু ওই বাড়ির লোকজন আসতো না। এদিকে কিন্তু এভাবে সমস্যা চলছে। সেই যে 2 ছেলে, এনারা তো বড় হয়েছে, যে রতিন সাহেবের 2 ছেলে তারা বড় হয়েছে, বড় হয়ে এখন ঝামেলা করতেছে। এই যে একটা দীর্ঘ সময় ধরে এই রতিন সাহেবের 2 ছেলেরও বয়স হয়ে গেছে, ঝামেলার চিন্তা মাথা থেকে যায় না তাদের। এখন নতুন প্রজন্ম যারা আসেন, এই যে রাজীব ভাই যারা, ওরা চিন্তা করেন যে আসলে এত পুরনো ঝামেলা আমরা মিটিয়ে ফেলাটাই ভালো হবে, আমরা সবাই মিলেমিশে চলবো। তো তাদের সাথে আলাপ আলোচনায় বসেন, একটা সময় অনেক মিল হয়ে যায়, তারা ওনাদের বাড়িতে আসেন, ইনারা তাদের বাড়িতে যান। ওনাদের দুজনদের বাড়ির দূরত্ব কিন্তু মাত্র 4 ফিটের ব্যবধান, মানে তাদের যে বাড়ির যে সীমানা মাত্র 4 ফিটের ব্যবধানে কিন্তু আরেকজনের বাড়ি, মানে একজনের বাড়ির পিছনে আরেকজনের বাড়ি। এরপর রমজান মাস আসে, মসজিদে খতম তারাবির আয়োজন করা হয়। তারা কি করতো, এই মসজিদে আসতো না, তারা নিজের বাড়িতে একজন ইমাম রেখে সেখানে তারা নামাজ আদায় করত। একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের কমিটিরও তারা, অথচ তারা বাড়িতে একজন ইমাম রেখে তারাবির নামাজ আদায় করাচ্ছেন। বিষয়টা কেমন হয়ে যায় না, এটা তো বিষয়টা ভালো হয় না। একদিন এই রাজীব ভাই দেখেন তাদের এলাকারই এক ছোট ভাই মসজিদে না গিয়ে ওই বাড়ির দিকে যাচ্ছে। উনি জিজ্ঞেস করেন, কিরে তুই কোথায় যাচ্ছিস? বলে যে নামাজে যাচ্ছি। তা নামাজ যাচ্ছিস মসজিদে না গিয়ে কোন দিকে? বলে যে ওই যে ওই বাড়িতে, ওখানে তো ইমাম সাহেব একটা রাখা হয়েছে, ওখানে নামাজে যাচ্ছি। তখন এই রাজীব ভাই বলেন যে দেখ, এই ধরনের কাজ কিন্তু ভালো না,
তুই যদি মসজিদে না আসিস বাসায় নামাজ পড়, সমস্যা নাই, কিন্তু আরেকজনের বাসায় কেন নামাজ পড়তে যাচ্ছিস? সেখানে একটা মসজিদ আছে না, আমাদের গ্রামের একটা মসজিদ, এই মসজিদটাকে তো আবাদ করতে হবে। তোরা যদি এরকম করিস তাহলে আমরা কিভাবে মসজিদটা আবাদ করব? তখন সে কি করে, সে মসজিদেও যায় না, ওই বাড়িতেও যায় না, নিজের বাড়িতে চলে যায়। এই বিষয়টা কিন্তু রাজীব ভাই জানতেন না। উনি পরবর্তীতে মসজিদ কমিটিকে যখন বিষয়টা অবহিত করেন, তারা বিষয়টি দেখবেন বলে জানান। এরপর ওই পরিবারের যেই ছেলেরা ছিল, যারা বড় ছিলেন আর কি, বয়স্ক, তাদেরকে ডাকা হয়। তাদেরকে ডাকলে বিশাল এক ঝগড়া বাঁধিয়ে দেয়, এমন এমন সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলে। একটা পর্যায়ে এই রাজীব ভাইয়ের বাবা বলেন, ঠিক আছে, আপনারা মসজিদে যদি না আসেন তাতে আমাদের কিছু আসে যায় না, আপনারা আপনাদের মতো থাকেন, বাড়িতে নামাজ কালাম পড়েন, আপনাদের ইচ্ছা। এরপরে একটা অদ্ভুত মামলা করে বসে রাজীব ভাইয়ের বাবার নামে। সেটা হচ্ছে মসজিদ নাকি ভাঙা হয়েছে, এই মসজিদ ভাঙার মামলা। এটা তো খুব একটা সেন্সিটিভ ইস্যু। মসজিদ ভাঙা হয়েছে, একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে। তো দেখা গেল যে মসজিদ ভাঙা হয়েছে, তার প্রমাণ কি, কে সাক্ষী দেবে? তাদের পরিবারের লোকজনই সাক্ষী, তারা একটা উল্টাপাল্টা প্রমাণ হাজির করাচ্ছে, কিন্তু এটা আসলে ধোপে টিকলো না, ধোপে টেকার কথাও না। এই বিষয়ে যখন কোনো একটা জুত করে উঠতে পারলো না, এরপরে কালো জাদু শুরু করে দিল নতুন করে, আবার নতুন করে। 2021 সালের শেষের দিকে এই রাজীব ভাইয়ের মায়ের উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়। ওনার মা খেতে পারতেন না, একটি ছায়া দেখতে পেতেন। ওনার মা শুকিয়ে যাচ্ছিলেন দিন দিন। 2 মাসের মধ্যে ওনার মা পুরোপুরি বিছানায় পড়ে যান, পুরোপুরি চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। 2022 সালে রাজীব ভাই বিয়ে করেন, 2022 সালের মাঝামাঝি সময়। রাজীব ভাই কিন্তু ওনার মাকে অনেক হুজুর কবিরাজ দেখিয়েছেন, ওনাদের পরিবার থেকে দেখানো হয়েছে, কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না। প্রায় 8 মাস পর অনেক দূরের এক কবিরাজের চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে ওনার আম্মু সুস্থ হন। এরপর শুরু হয় এই রাজীব ভাইয়ের উপরে কালো জাদু। তো ওনারা জানতেন যে ওই পরিবারের উপর থেকেই, মানে ওই পরিবার থেকেই এই ধরনের কালো জাদুগুলো করা হচ্ছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কোনোভাবেই তাদেরকে ওনারা থামাতে পারছিলেন না। রাজীব ভাইয়ের শ্বশুরবাড়ি ফরিদপুর জেলায়। তো ওনার বিয়ে হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনার একটা বেবি নেবেন। তো এই ঘটনারও আরও প্রায় 4-5 মাস পর দেখা যাচ্ছে যে প্রেগনেন্সির লক্ষণ দেখা যায় ওনার স্ত্রীর মধ্যে। পরিবারের সবাই তো খুব খুশি। এর মধ্যে একটা চাকরিও পেয়ে যান রাজীব ভাই। ওনার পোস্টিং হয় রাজশাহীতে। রাজশাহীতে যাবার কিছুদিন পরে একটা দুঃসংবাদ আসে, সেটা হচ্ছে ওনার স্ত্রীর গর্ভের সন্তান পেটের ভিতরেই মারা গেছে কোনো এক অজানা কারণে। এটা শোনার পর কেউ আসলে মেনে নিতে পারবেন না। রাজীব ভাই হচ্ছেন ওনার মা বাবার একমাত্র ছেলে। ওনার অন্য বোনেরা আছে, কিন্তু ছেলে সন্তান একজনই। ওনার বোনেরা কান্নাকাটি করছে, ওনার মা কান্নাকাটি করছে, পরিবারের সবাই আসলে বিষয়টা নিয়ে খুবই কষ্টে আছেন। যাক, এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ চান নাই। কিন্তু এরপর থেকে কোনোভাবেই ওনার স্ত্রী আর সন্তান সম্ভবা হচ্ছিলেন না। অনেক চেষ্টা করেছেন, হচ্ছে না। এদিকে এই রাজীব ভাইয়ের মাথা ব্যথা, পেটে ব্যথা শুরু হয়েছে। আর ওনার স্ত্রীর সাথে কথা বলতে গেলেই, মানে কয়েক লাইন কথা বলার পরই ঝগড়া শুরু হয়ে যায়, অথচ এই ঝগড়ার কোনো কারণই নেই। মানে একজন আরেকজনকে কোনোভাবেই সহ্য করতে পারছেন না, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। অনেক অশান্তিতে দিন কাটছিল। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রাজীব ভাইকে ওনার চাকরি থেকে বের করে দেয়া হলো। বেকারের মতো ঘুরছিলেন, তখন কোনো চাকরিও হচ্ছিল না। মানে হঠাৎ করে যে তোমার কালকে থেকে আর আশা লাগবে না, কারণ কি? কোনো কারণ নেই। কত জায়গায় উনি ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হচ্ছিল না। এর ভিতর আবার রমজান মাস চলে আসে। রোজার ঈদে ওনাদের বাসায় ওনাদের খালাতো বোন বেড়াতে আসে। সেই খালাতো বোনের বয়স হচ্ছে 10 থেকে 11 বছর। সে আগে কিন্তু কখনো এই বাড়িতে বেড়াতে আসেনি, ও বাড়ি প্রথম। 9 দিন কোনো সমস্যা হয়নি। 10ম দিন একটা বিয়ের প্রোগ্রামে ওনারা গিয়েছেন অনেক দূরে, তখন ওই খালাতো বোন ওখানে ছিল। বাসায় অন্য লোকও ছিল, রাজীব ভাই ছিলেন না, উনি একটা প্রোগ্রামে গিয়েছেন আর কি। উনি সকালে বের হয়েছেন, দুপুরের দিকে রাজীব ভাইয়ের আম্মু ওনাকে কল করে বলেন যে বাবা রে, রিমি তো মারা গেছে, তাড়াতাড়ি আয়। এই খালাতো বোনের নাম ছিল রিমি।
উনি তাড়াতাড়ি বাড়িতে এসে দেখেন ওনাদের বাড়ির ছাদে দরজার যে গ্রিল রয়েছে, গ্রিলের যে অংশ সেখানে দড়ি লাগিয়ে রিমি আত্মহত্যা করেছে। এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। রাজীব ভাইয়ের আম্মু বলছেন যে রিমিকে তো একটু আগে দেখেছি এখানে খেলতে, এরপর তাকে দেখা যাচ্ছে না, এসে দেখি এই অবস্থা। রিমির আত্মহত্যা করার কি কারণ থাকতে পারে? ওর তো কোনো কারণই নেই, 10-11 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে। এরপরে তো বাড়িতে পুলিশ আসে। আর এই যে পাশের বাড়ির যেই লোক যাদের সাথে এই ধরনের একটা ঝামেলা ছিল, এই বাড়ির একজন লোক সে উপযাচক হয়ে রাজীব ভাইয়ের নামে ধর্ষণ এবং হত্যা মামলা দায়ের করে। কিন্তু এর তো কোনো প্রমাণ নাই। কোনোভাবেই প্রমাণ করতে না পারার পর এই ধরনের মামলাগুলো রাজীব ভাইয়ের উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে সম্মানহানি হয়েছে, তারপরে টাকার তো অনেক কি বলবো, অনেক টাকাই খরচ হয়ে গেছে। একটা রহস্য রয়েই গেল, রিমি কেন মারা গেল? ওখানে তো বাইরের লোক আসার কথা না। যখন এই ধরনের একটা কেস দেয়া হলো, পরে ময়নাতদন্ত হয়েছে, ফরেন্সিক রিপোর্ট এসেছে, এই ধরনের কোনো কিছুই ছিল না। রিমির শরীরে কোনো ধরনের আঁচড়ের দাগও ছিল না। এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছিল। কিন্তু এতটুকু কেন আত্মহত্যা করবে? সে দিব্যি খেলাধুলা করছিল, হঠাৎ করে কেন সে ওখানে গেল? আর ওই জায়গাতে তার তো দড়ি পেঁচানোর কথাও না। আর বাড়িতে এমন কোনো মানুষ ছিল না যে এইভাবে দড়ি পেঁচিয়ে দেবে। তো যাই হোক, একটা দুর্ঘটনা এরকম হয়ে গেল, রিমি পৃথিবী থেকে বিদায় নিল। রাজীব ভাইয়ের সন্তানাদি হচ্ছে না, চাকরি হচ্ছে না, আয় উন্নতি নাই। যদিও বা ওনাদের পরিবার মোটামুটি সচ্ছল ছিল, পরিবার সুন্দরভাবে চলে যাওয়ার কথা, যতটুকু আয় হচ্ছিল পরিবারের, দেখা যাচ্ছে অভাব অনটন লেগেই আছে। খুব একটা বাজে সময় পার করছিলেন। এই রাজীব ভাইয়ের এক বন্ধু ওনাকে একটা আয়াতুল কুরসি লেখা একটা ব্যানারের মতো দিয়েছিলেন, এটা একটা গিফট দিয়েছিলেন আর কি। তো রাজীব ভাই একবার কি করলেন, ঘর পরিষ্কার করতে করতে ওনার নজর গেল ছাদের ওই গ্রিলটার দিকে, যেখানে রিমি আত্মহত্যা করেছিল বলে ওনারা জানতেন। চিন্তা করলেন এখানে তো মেয়েটা মারা গেছে, এইখানে এই আয়াতুল কুরসির ব্যানারটা টানিয়ে দেই। উনি যখন ঘর পরিষ্কার করছেন তখন কিন্তু সন্ধ্যার কিছু সময় পর, যখনই নাকি ওই ব্যানারটা টানিয়েছেন, সাথে সাথে মনে হলো ও পাশে ছাদের যে অংশ রয়েছে সেখানে 3-4 জন এমনভাবে লাফালাফি দাপাদাপি ধস্তাধস্তি শুরু করেছে, মনে হচ্ছে ছাদ এখনই ভেঙে পড়বে। উনি ভয়ে ওখান থেকে দ্রুত নিচে নেমে আসেন। নিচে নামা যখন হয় আর কি, নিচে যখন নেমে আসেন তখন সব কিছু একে একে শান্ত হয়ে যায়। এরপর রাতের বেলা হলেই ছাদের উপর এরকম ধূপধাপ আওয়াজ শুরু হয়ে যেত। ভয়ে কেউ দিনের বেলাতেই ছাদে যাবার সাহস পেত না। এরপর একদিন ওনারা সবাই মিলে দাওয়াতে গিয়েছেন এই কাছাকাছি এক আত্মীয়ের বাড়িতে। তো সন্ধ্যার দিকে যাওয়ার জন্য বের হয়েছেন। যাওয়ার সময় বিশেষ করে এই যে রাজীব ভাই, উনি ওনার বাইক নিয়ে যাচ্ছিলেন আর কি। তো যাচ্ছেন তখন হঠাৎ করে ওনার কাছে মনে হলো একটা রানিং বাইক, কোনো একটা শক্তিশালী জিনিস এমন শক্তি দিয়ে পেছন দিকে টান দিয়েছে। একটা রানিং জিনিস সামনের দিকে যাচ্ছে, সেটা যদি পেছন দিকে টান দেওয়া হয় তাহলে অবস্থাটা কেমন হতে পারে? বাইকটা রাস্তার পাশে পড়ে যায়। ওই সময় সামনে থেকে না পেছন থেকে একটা ট্রাক আসছিল, পেছন থেকে টান দেওয়া হয়েছিল, মনে হচ্ছিল এই টান দিয়ে ওই ট্রাকের চাকার নিচে ঢুকিয়ে দেবে। একটুর জন্য আল্লাহর রহমতে বেঁচে যান। আবার গাড়িতে উঠে উনি স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, কোনোভাবেই গাড়ি স্টার্ট নিচ্ছিল না। প্রায় 1 ঘন্টা পর গাড়ি স্টার্ট নেয়। আবার রওনা করেছেন সে আত্মীয়ের বাসায়। 20 মিনিটের পথ 2 ঘন্টা লেগে গেছে এতটুকু পথে যেতে। ওই আত্মীয়ের বাড়ির কাছাকাছি গিয়েই নাকি হঠাৎ করে গাড়ির হেডলাইট অফ হয়ে যায়। আর যখন হেডলাইট অফ হয়ে যায় রাতের বেলা, কারণ আমরা আলোতে যখন থাকি হঠাৎ করে যদি চারদিকে অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকারটা কিন্তু চোখে সয়ে যেতে কিছুটা সময় লাগে। হঠাৎ করে আলোকিত একটা জায়গা অন্ধকার হয়ে গেছে, উনি তো বুঝতে পারেন নাই, সামনে একটা গাছের সাথে বাইক বাঁধিয়ে দিয়েছেন। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। আত্মীয়ের বাড়িতে আবার গেছেন। তো আবার যখন ওখানে যাওয়া হয়, অনেকের সাথে কথাবার্তা হয়, তখন এই ধরনের ঘটনাগুলো আসলে ওইভাবে উনি শেয়ার করেন নাই। খাওয়া দাওয়ার পরে উনি ওই আত্মীয়ের বাড়ির যে ব্যালকনি আছে ওইখানে গিয়েছেন।
হঠাৎ করে একটি গরম বাতাস ওনার গায়ে লাগে। তখন উনি দেখতে পান একটি নারীর ছায়ামূর্তি মনে হলো খুব দ্রুত ওনার সামনে থেকে সরে গিয়ে গভীর অন্ধকারে মিলিয়ে গেল। উনি তখন রুমে চলে যান, ভয়ে কাউকে কিছু বলেননি। ওই রাত্রে কিন্তু উনি ওই বাড়িতেই ছিলেন। রাত্রে ঘুমানোর সময় উনি আর ওনার মামার চাচাতো ভাই, যার বয়স ওনার মতোই, ওনারা দুজন ঘুমাচ্ছেন একসাথে। তো জানালার পাশে ওনারা ঘুমিয়েছেন, অর্থাৎ জানালার পাশে যে খাট থাকে, খাট তো সাধারণত জানালার পাশেই পাতা হয় আর কি। তো উনি জানালার পাশে, অর্থাৎ রাজীব ভাই জানালার পাশে, আর ওনার যেই মামার চাচাতো ভাই সম্পর্কে ওনারও মামা হয় আর কি, তো সেই মামা ওনার পাশে। রাত আনুমানিক 1:30 কি 1:45 এরকম একটা সময় আর কি। হঠাৎ করে ঘুমের মধ্যে রাজীব ভাই ফিল করলেন তার একটা হাত কেউ প্রচণ্ড জোরে চেপে ধরেছে। শুধু চেপে ধরেছে না, হাত ধরে প্রচণ্ড জোরে হ্যাঁচকা টান দিচ্ছে জানালার বাইরে থেকে। ওনার তো ঘুম ভেঙে যায়। উনি দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য, মনে হচ্ছে কোনো একটা নারী অবয়ব ওনার হাত চেপে ধরে বাইরে থেকে টানছে। ওনার বডি মনে হচ্ছে এই জানালার শিক গলিয়ে বাইরে নিয়ে যাবে। তো উনি তো চিৎকার চেঁচামেচি করছেন, ওনার পাশে থাকা ওনার মামা, উনি উঠে দেখেন সেম জিনিস, কোনো একটা অবয়ব ওনার হাত ধরে টানছে। উনি যখন এটা দেখেছেন, ওই মামাও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। দুইজনের চিৎকার চেঁচামেচিতে যখন বাড়ির অনেকের ঘুম ভেঙে গেছে, তখন নাকি ওই ছায়ামূর্তিটা ওনার হাত ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে মনে হলো অন্ধকারে মিলিয়ে গেল। উনি তো ভয় অজ্ঞান হয়ে গেছেন। তারপর যেটা হয়, ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন ওই বাড়ির সবাইকে তো সব ঘটনা খুলে বলেছেন, ওই রাত্রেও বলেছেন। পরের দিন বাসায় ফেরত আসেন, ফেরত এসে দেখেন আর একটা ভয়ঙ্কর ঘটনা। ওনার রুম, অর্থাৎ রাজীব ভাইয়ের রুম, এই রুমের যে মেঝে রক্তে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে 3-4টা গরু জবাই করলে যেরকম রক্ত হয় ওই রকম রক্ত। এত রক্ত কোত্থেকে এলো? কে এসে এই রক্ত রেখে গেল? ভয়ে তো এবার সবাই নড়ে চড়ে বসেন যে এটা তো খুবই অস্বাভাবিক জিনিস হচ্ছে। ঠিক করা হয় যে ভালো একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হবে, বাড়ি বন্ধ করানো হবে, দোয়া করানো হবে। তো পরের দিন এই রাজীব ভাইয়ের আব্বা উনি একজন হুজুরকে নিয়ে আসেন। উনি ইমামতির পাশাপাশি ঝাড়ফুঁক টুকটাক কবিরাজি পারতেন। উনি নাকি ঘরে ঢুকেই বলেন, সর্বনাশ, এই বাড়ি তো জিনেদের আস্তানায় পরিণত হয়েছে। তখন হুজুর বলেন যে যেটা দেখছি আজকে কিছু হবে না, কালকে আসবো লোক নিয়ে। তো হুজুর তখন চলে যান, পরদিন আসেন 4 জনকে সাথে নিয়ে, ঘর বন্ধ করে দেন। এরপর উনি বলেন, রিমি নামের যে মেয়েটা এখানে আত্মহত্যা করেছিল, আসলে সে আত্মহত্যা করেনি। মূলত এই রাজীবের উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছিল, তাকে মারার জন্য একটা ভয়ঙ্কর জিন চালান করা হয়েছে। আর পরিবারের সবার শরীর বন্ধ করে রাখার কারণে বড় কোনো ক্ষতি করতে পারতেছে না। এদিকে তারও সময় ফুরিয়ে আসছে, তার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, এই সময়ের মধ্যে তাকে এই কাজটি করতে হবে। এই পরিবারের কোনো একজনকে মারতেই হবে। কারো যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এই রিমি নামক মেয়েটা, সে যখন খেলছিল, তাকে একটা মায়াজাল সৃষ্টি করে ছাদের এই অংশে নিয়ে আসা হয়। এবং ওই জিনটাই নাকি নিজেই দড়ি পেঁচিয়ে তার গলায় পরিয়ে দিয়ে নির্মমভাবে ফাঁস দিয়ে হত্যা করেছে। আর এই কাজগুলো যারা করিয়েছে তারা এই রাজীব ভাইদেরই প্রতিবেশী। ওনারা তো আগে থেকেই বিষয়গুলো জানতেন, আগে থেকেই অবগত থাকায় সবার সন্দেহটাই আসলে সত্যি হয়ে যায়। ওনারা অনেকবার তাদেরকে না করেছেন। তারা বলেছিলেন যে বহু পুরনো ঝামেলা, এগুলো নিয়ে এখন আমরা শত্রুতা না করি, এসব কাজ বাদ দেন আপনারা। তারা স্বীকার করে না এগুলো। এরপর কেটে যায় আরও প্রায় 10-15 দিন। উনি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন বাইকটা নিয়ে। কোনো সমস্যা ছাড়াই প্রায় শ্বশুরবাড়ির কাছাকাছি এসে আবার সেম ঘটনা। এবার পেছন থেকে টেনে ধরে না, মনে হলো পাশ থেকে কেউ ধাক্কা দিয়ে গাড়ি সহ রাস্তার পাশে ফেলে দেয়। তখন ওনার শরীরের বিভিন্ন জায়গায় কেটে ছিলে যায়। যাক, আবার বাইকটা নিয়ে ওনার শ্বশুরবাড়িতে পৌঁছেছেন। এর 2 দিন পরের ঘটনা, ওনার শালিকা, ওনার স্ত্রী এবং শ্বশুরবাড়ির আরও 3-4 জন বাড়ির পাশে ধান ক্ষেতের পাশে যে মাচা বানানো থাকে আর কি, বাঁশ দিয়ে তৈরি মাচা, বেঞ্চের মতো অনেকটা, বেশ চওড়া থাকে। বেঞ্চ তো চিকন থাকে, এই মাচাগুলো বেশ চওড়া থাকে আর কি। তো ওই মাচার উপরে দেখা যাচ্ছে অনেকেই বসে গল্প গুজব করেন। তো ওখানে ওনারা বসেছিলেন আর কি। বেশ ঠান্ডা বাতাস ছিল, দুপুরের দিকে ওখানে গিয়েছেন। তো
গরম ছিল, তখন চিন্তা করে একটু ঠান্ডা বাতাস খাই। তো এই যে রাজীব ভাই ধান ক্ষেতের যেই সাইডটা আর কি, বেঞ্চের ওই সাইডে বসা আর কি, অন্যরাও গল্প করছে। হঠাৎ করে রাজীব ভাই ফিল করলেন একটা দমকা বাতাস ওনার শরীরের পেছন দিকে এসে এমনভাবে ধাক্কা দিল যে উনি ওই যেই মাচা, ওই মাচা থেকে প্রায় 5 থেকে 6 হাত দূরে ছিটকে পড়েছে। মনে হলো ওনাকে কেউ ধরে নিয়ে আছাড় দিয়ে ফেলে দিয়েছে এখানে। এটা কিন্তু সবার সাথেই মানে যে ঘটেছে বিষয়টা এরকম না, শুধু ওনার সাথে ঘটেছে, কিন্তু সবাই এটা প্রত্যক্ষ করেছেন। সাল 2024, উনি বেকার। ওনার বাবার আয় উপার্জন আছে, টাকা পয়সা আছে, যার কারণে কোনো মতে ওনারা চলতে পারছিলেন। তবে উনি একজন উপার্জনক্ষম ব্যক্তি, ওনার স্ত্রী আছে, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। খুব খারাপ লাগে তো আসলে। তাহাজ্জুদের নামাজ পড়ে অনেক কান্নাকাটি করতেন আল্লাহর কাছে। 2025 সালের শেষের দিকে উনি একটি খুশির সংবাদ পান, উনি আবার বাবা হতে চলেছেন। তখন 7-5 না ভেবে দ্রুত ওনার স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওনার ভয় ছিল কোনোভাবে যেন এই বাচ্চাটার ক্ষতি না হয়। আল্লাহর কি ইচ্ছা, 2 মাস পর ওনার একটা চাকরি হয় আলহামদুলিল্লাহ। 6 মাস খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। 6 মাস পর একটি সমস্যা হয়, ওনার স্ত্রী অনেক অসুস্থ হওয়ার পর বরিশালের সাগরদী হসপিটালে নিয়ে গেলে তারা নানান চিকিৎসা করে, খুব দামি কিছু ইনজেকশন নেওয়ার জন্য বলা হয় আর কি। তো এটা কিন্তু তখন যখন ওনার স্ত্রীর গর্ভের সন্তানের বয়স, অর্থাৎ ওনার 9 মাসের কাছাকাছি প্রেগনেন্সি টাইম এরকম আর কি। কারণ যখন ওনারা বুঝতে পেরেছেন যে ওনার গর্ভে সন্তান রয়েছে, এটা বুঝতে পারার কিছুদিন পর আর কি তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আর কি। তো এর মধ্যে তো এই 6 মাস আর আগের সময়টা, এটা মিলিয়ে প্রায় 9 মাসের কাছাকাছি একটা সময়। তো ডাক্তার তখন জানালেন একটা পর্যায়ে, বিশেষ করে ইঞ্জেকশনগুলো দেওয়ার পর ওনার স্ত্রী কিছুটা যখন সুস্থ বোধ করেন, ডাক্তার বলেন যে দ্রুত ইমার্জেন্সি সিজার করাতে হবে, তা না হলে সমস্যা হবে। এদিকে ওনার কাছে তো টাকা নাই, তখন ওনার বাবা ওনার ব্যাংকের যে এটিএম কার্ড ছিল এটা দিয়ে বলেন যে যত টাকা লাগে খরচ করো, আল্লাহ ভরসা, কিন্তু এবারে সন্তানের জন্য ক্ষতি না হয়, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ, চিকিৎসার কোনো ত্রুটি রাখা যাবে না। তা আলহামদুলিল্লাহ ওনার টুইন বেবি হয়, দুটোই ফুটফুটে কন্যা সন্তান। তো এর মাঝে কিন্তু তেমন ধরনের কোনো সমস্যা না হলেও মাঝে মাঝে ওনার রুমে কারো উপস্থিতি উনি খেয়াল করতেন প্রায় সময়ই। আর ওনার যে পেট ব্যথা, মাথা ব্যথা, কাজে মন বসে না, এটা কিন্তু এখনও যে রয়েছে বিষয়টা এরকম না। তবে এর মধ্যে একজন রাকির কাছে গিয়েছিলেন, সেই রাকির কাছে যাওয়ার পর জানতে পারেন যে ওনাদের পুরো পরিবারের উপর বেশ কিছু কালো জাদু করা হয়েছে। ওনার মায়ের উপরে করা হয়েছে, তারপর রাজীব ভাইয়ের উপরে করা হয়েছে, আর এগুলো ওই প্রতিবেশীরাই করছে। এরপর উনি যেই ধরনের ঝাড়ফুঁক করার দরকার ঝাড়ফুঁকগুলো করে দেন। এরপর থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, তবে খুব সাবধানতার সাথে দিন পার করতে হবে এমনটাই জানিয়ে দিয়েছেন। এরপর থেকে অনেকটাই ভালো আছেন, তবে এখনও যে পুরোপুরি সুস্থ বিষয়টা এরকম না। তবে নতুন করে কালো জাদু করে যেন ক্ষতি করতে না পারে, এই জন্য যে ধরনের আমলগুলো করার দরকার সেই আমলগুলো ওনারা জারি রেখেছেন বলে জানিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু দুটো ব্যাপার রয়েছে। এক, সেটা হচ্ছে যে অনেক কালো জাদুগুলো কিন্তু আত্মীয় স্বজন তো করছেই, প্রতিবেশীরাও করছে, জায়গা জমি নিয়ে ঝামেলা, আরও বিভিন্ন ধরনের ব্যাপার তো থাকেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, সমাধান হচ্ছে না, তখন আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করলে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে কিন্তু এই ঝামেলা দূর করে দিয়েছেন। এরকম ঘটনা অনেক রয়েছে। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, কোনো সমস্যা মানে সমাধানই হচ্ছে না, সমস্যাগুলো চলছেই, কোনো সমাধান নাই, তো তাদের জন্য পরামর্শ যে রাকির পেছনে না ছুটে অন্তত ফজরের নামাজের আগে, তাহাজ্জুদের যে ওয়াক্তটা থাকে ফজরের আজানের আগে, ওই সময় আল্লাহ তাআলার দরবারে আমরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, তখন কোথায় থাকবে জাদুটোনা, কোথায় কি, আল্লাহ তাআলা তার নিজ রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করবেন। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আর নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
হ্যাঁ, জাদুটোনা কাটানোর জন্য আমরা শরীয়সম্মত রুকিয়া করব, এটা সত্য, কিন্তু তাদের উপর পুরোপুরি নির্ভর না হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সুপর্দ করতে হবে। আমি চলে যাচ্ছি বিপ্লবের পাঠানো ঘটনায়। 2016 সালের কথা। বিপ্লব তখন এইচএসসি পাস করেছেন। বিপ্লব প্ল্যান করছিলেন তিনি ঢাকায় চলে আসবেন, পড়াশোনা করবেন, মানে হায়ার স্টাডি করবেন, ইউনিভার্সিটিতে স্টাডি করবেন, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো সেইভাবে প্রিপারেশন নিচ্ছিলেন। এর মাঝে তার বন্ধু ছিল ঢাকায়, তাদের সাথে কথা হচ্ছিল। তার বন্ধুরা বলছিল যে সে আসার আগে তারা একবার বেড়াতে যেতে চায় বিপ্লবদের এলাকায়। তো বিপ্লব বললেন যে ঠিক আছে, চলে আসো। তো সেরকম একটা প্ল্যান করে একদিন তার দুই বন্ধু নয়ন এবং সাগর চলে আসলো তাদের এলাকায়। তো বিপ্লব তাদের নিয়ে ঘোরাঘুরি করলেন, তার এলাকা দেখালেন। বেশ সুন্দর জায়গা, বিপ্লবদের বাড়ি যেখানে ছিল খুব সুন্দর। তো সেটা দেখালেন, সেখানে তারা দু একদিন ঘুরলেন ফিরলেন। তো তারপর বন্ধুরা প্ল্যান করলেন বিপ্লবের নানা বাড়ি যাওয়ার। তো বিপ্লবের নানা বাড়িটা আরেকটু দুর্গম অঞ্চলে, যেখানে চর বেশি সেই জায়গায়। তো বিপ্লব নানা বাড়িতে কথা বলে তাদের সাথেও মানে মেকশিওর করলেন যে তিনি বন্ধু নিয়ে আসবেন। তো তারপর তিনি চলে গেলেন সেখানে বন্ধুদের নিয়ে। তো তিনজনেই খুব খুশি, যেখানে গেছেন জায়গাটা চর এলাকা, খুব সুন্দর, খুব ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড সব কিছু। তো ওইখানে কি করবেন এইসব নিয়ে গল্প করছিল নয়ন আর সাগর বিপ্লবের সাথে, যেখানে আমরা কি করব, মানে কিভাবে সময়টা কাটাবো। তাদের ওখানে থাকার প্ল্যান 2 দিনের। তো বিপ্লব বলল যে আমরা একটা কাজ করতে পারি, আমরা রাতের বেলা চরে গিয়ে ক্যাম্পিং করতে পারি। অনেক চর আছে এখানে, একদম গহীন জায়গা। তো একটু কনফিউজড হয়ে গেল নয়ন আর সাগর যে ওখানে গেলে আবার রাতের বেলা কিছু হবে না তো, মানে সব সেফ তো। তো বিপ্লব তাদের অ্যাসিওর করলেন যে না, কোনো সমস্যা নাই, তিনি আগেও গিয়েছেন তার এলাকার বন্ধুদের নিয়ে, মামাদের সাথেও গিয়েছেন। তো কোনো সমস্যা হয় না, ওখানে গিয়ে বারবিকিউ করেন তারা, একটা মানে ক্যাম্প করেন, থাকেন রাতের বেলা, বেশ ভালো লাগে। তো বললেন বন্ধুদের যে না, কোনো সমস্যা নাই, সব ঠিক থাকবে, কোনো অসুবিধা নাই। তো বন্ধুরা বললেন যে আচ্ছা ঠিক আছে। তো ওইভাবেই সবকিছু তাদের প্ল্যান হলো। আর বিপ্লব তার ছোট কাজিনদের দিয়ে কেনাকাটা করালেন, এই যে যা যা লাগে আর কি, মুরগি, তারপর চিপস ইত্যাদি ইত্যাদি, এগুলো সব রেডি করলেন। চিন্তা করলেন যে রাতের বেলা তারা যাবে, মানে সে আর তার 2 বন্ধু। ছোট কাজিন যেতে চাইছিল, তারা না করে দিচ্ছে, বলে না তোরে নিব না। তো ওখানে গিয়ে তারা বসবে চরের মধ্যে একটা জায়গায়, সেখানে ক্যাম্প করবে, তারপর খাওয়া দাওয়া হবে, রাতের বেলা আড্ডা হবে, আর পরদিন তারা ব্যাক করে চলে আসবে সকালে। তো ওইভাবে সবকিছু প্ল্যান করে সময় মতো তারা সব রেডি করলো। তার কাজিন তাকে বারবার বললো যে আমারে নিলা না, এটা খারাপ করলা, আমারে নিলে ভালো হইতো। সে বললো না, তোর বাপ মা দিবে না যাইতে, অসুবিধা নেই। তো সবকিছু প্ল্যান করে তারা সুন্দর করে উঠে বসলো। তার মামার নৌকা ছিল, ওই নৌকাতে করে চরের দিকে রওনা দিল। তো তখন জোয়ার লাগছে, খালে বেশ পানি, খুব সুন্দর টলটলা পানি। এর মধ্যে নৌকাতে উঠে বসে নৌকা বাওয়া শুরু করলো বিপ্লব। আর সাগর আর নয়ন তারা নৌকা বাইতে পারে না তেমন, তারা জাস্ট বসে আছে, তাকায় আছে, বইটা আছে আরেকটা। তারা চিন্তা করছে যদি প্রয়োজন হয় তারা বাইবে। তো তারা বারবার জিজ্ঞেস করতেছে বিপ্লবকে যে এই নদীতে উঠলে কি তুই বাইতে পারবি? বিপ্লব বলছে আরে রিল্যাক্স, চুপচাপ বসে থাক, এত চিন্তা করিস না, দেখ আশেপাশে কি সুন্দর, উপভোগ কর। তো তারা তিনজনই দেখতেছে যে সুন্দর চাঁদের আলো পড়ছে এবং খালটা তো বেরোচ্ছে, খালের 2 পাশে গাছগাছালি। তো সেই চাঁদের আলো এসে গাছগাছালিতে পড়ে সেই গাছের ছায়া পড়তেছে পানিতে, আর মাঝখানে টলটলা জায়গাটা চাঁদের আলো পড়ছে, খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে এই রাতের যে খালের পানিতে সেখানেও এই গাছের একটা ছবি তৈরি হয়েছে, আর মাঝখান দিয়ে সুন্দর করে একটা জ্যোৎস্নার রেখা চলে গেছে। যাই হোক, অসাধারণ একটা দৃশ্য। তো খুব ভালো লাগতেছে, নয়ন সাগর তাদের কাছে খুবই ভালো লাগতেছে, বিপ্লবেরও খুব ভালো লাগতেছে। ক্লোজ 2 জন ফ্রেন্ড আছে সাথে। তো যাই হোক, নৌকা বাইতে বাইতে তারা একসময় বের হয়ে আসলো নদীতে। নদীতে এসে তো একদম খোলা বাতাস, মানে দমকা বাতাস বাড়ি মারলো, অনেক সুন্দর একটা পরিবেশ। তো সবাই বেশ খুশি। কিন্তু নয়ন আর সাগর একটু কনফিউজড, যে বিপ্লবকে বারবার বলতেছে তুই কি যাইতে পারবি চর পর্যন্ত? আরে চুপ থাক, চুপচাপ বসে থাক। বলে আমরা কি হেল্প করবো বাইতে? বলে প্রয়োজন হলে বলবো না, অসুবিধা নাই, এখন বসে থাক। তো বিপ্লব নিজেই বেয়ে বেয়ে চলতেছে, খুব সুন্দর। এর মাঝে গল্প করতেছে তারা, গল্প চলতেছে, ঢেউ একটু বাড়ছে, নৌকার একটু দুলনি বাড়ছে। যাই হোক, এইভাবে করে যেতে যেতে দূরে দেখা গেল সেই চর, যেই চরটাতে তারা যাবে। খুব সুন্দর পরিবেশ, গাছগাছালি দেখা যাচ্ছে, একদম চারিপাশে ঘিরে আছে, ওই পাশে চরের একটা অংশ পুরো খোলা। তো বিপ্লব ওই নৌকা বাইতে বাইতে চরের দিকে নিয়ে আসলো। তো বললো যে তোদের যদি এত শখ থাকে তাহলে এখন বইটা মার। কিভাবে মারবি বলে দিয়েছে। তো বলে দেয় যে এইভাবে করে বইটা বাইবি, তাহলে আরো তাড়াতাড়ি আমরা পৌঁছা যাবো। যাই হোক, সুন্দরভাবে বইটা তুলে নিল সাগর, নিয়ে সেও বইটা মারতে থাকলো। তো বইটা বাইতে বাইতে একদম কাছে চলে আসলো চরের এখানে, খ্যাচ করে নৌকা বিঁধলো, আর নেমে 3 জনে মিলে নৌকা টেনে আরো উপর উঠায় নিল, নিয়ে তাদের নৌকা বাঁধলো, ওই যে খুঁটি দিয়ে বাঁধলো, বেঁধে শক্ত করে। বললো যে এইবার চল। তো চরে নেমে তো খুব খুশি,
নয়না সাগরের কাছে খুবই খুশি লাগতেছে, মানে একদম একটা জায়গা পুরা খোলা, অনেকখানি খোলা জায়গা, দূর দিয়ে দেখা যাচ্ছে যে গাছগাছালি একদম, আর বাতাস শোঁ করে যখন বইতেছে, শোঁ করে একটা শব্দ হইতেছে, মনে হচ্ছে কেউ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো খুব এনজয় করলো তারা। বলে যে জোস জায়গা। আর দূরে তাকায় দেখতেছে যে ওখানে অনেক বড় বড় গাছ আছে, ভেতরে জঙ্গলের মতো ওই জায়গাটা, আরো ভিতরের দিকে। তো বলে আমরা এখানেই থাকবো। বিপ্লব বলতেছে আমরা আর ওইখানে ভিতরে যাব না, আমরা এই কাছাকাছি জায়গায় থাকবো। তো ওখানে তাদের যা যা জিনিস ছিল বের করলো। বিপ্লবের মামার ওখান থেকে একটা তাঁবুর মতো ছিল, সেটাও নিয়ে আসছে বিপ্লব। মোটামুটি আর কি পুরানো, অনেক পুরানো একটা তাঁবুর মতো, বেশ বড় কিছু না, বাট ওখানে চাইলে তারা বসতে পারবে আর কি। তো সব কিছু সেট আপ করলো, বসে 2-3 একটু গল্প করলো, হাঁটাহাঁটি করলো। তারপরে যখন নাকি একদম চাঁদ উঠে গেছে, চাঁদটা বেশ বড় হয়েছে, আলো পড়ছে, তো বললো আমরা এখন বারবিকিউর আয়োজন করি। তো যাই হোক, 3 জনে মিলে ওইখানে করলো, সবকিছু রেডি করলো। ওই তাদের জিনিসপত্র যা নিয়ে আসছিল, গ্রিল মানে কি ওটা প্রফেশনাল কোনো গ্রিল না, বাট একটা গ্রিল বানানো আর কি, ওটা যে করতে পারে তারা। তো সেটার সাথে তাদের যে নিয়ে আসা চিকেন, সেগুলোতে ম্যারিনেট করে নিয়ে আসছে। খুলে তারা ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করলো, কাঠ দিয়ে এরকম করে। তারপর শুরু করলো তাদের বারবিকিউ। তো বেশ ভালো লাগতেছে তাদের কাছে, সুন্দর একটা ঘ্রাণ হয়ে গেছে চারপাশে, এই বারবিকিউর ঘ্রাণ। আর আশেপাশে খোলা জায়গা, দেখা যাচ্ছে পানি, দূরে চিকচিক করতেছে চাঁদের আলো পড়ে, আর দূরে নৌকা দেখা যাচ্ছে এরকম। তো খুব এনজয় করতেছে তারা। এরকম করতে করতে তাদের বারবিকিউ রেডি হয়ে গেল। 3 জনে বসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পর গল্প গুজব চললো অনেকক্ষণ গল্প গুজব করে 3 জনে বললো যে এক কাজ করবো, রাত্রে ঘুম আসলে, বিপ্লব বলতেছে এক কাজ করি, আমি যে নৌকায় ঘুমাই, নৌকার মধ্যে এরকম আছে, বেডিং আছে, আমি যে ঘুমাই, তোরা 2 জন এইখানে থাক, এই যে ছোট্ট তাঁবুর মতো যে বানাইছে, বলে এখানে থাক, চাদর টাদর তো নিয়ে আসছি। তো তারা বলে যে না, আমরা 3 জন এখানে থাকবো। আচ্ছা, যেভাবে হোক একসাথে থাকবো, অসুবিধা নেই। আর ঘুম আর কি, শেষ রাতটাতে একটু ঘুম আসবে। তো 3 জনে ওই যে তাঁবুর মতো যেটা বানাইছিল ওইটা আরো সুন্দর করে গোছায় টোছায়, ওই নৌকার মধ্যে টুকিটাকি বেডিং ছিল, ওগুলো এনে বিছায় ওই শুয়ে 800 গল্প করতেছে। আর ওই ইসের পাশে যেখানে তারা ওই গ্রিল লাগাইছিল, ওই জায়গাটাকে সরায় ফেলছে, ওখানে পাশ দিয়ে একটু ওই ইট টাইপের দিয়ে দিছে, ওই জায়গায় আগুন জ্বলতেছে আর কি, হালকা টিমটিমে আগুন জ্বলতেছে। ওই আগুনটা জ্বলাতে তাদের কাছে ভালো লাগতেছে, একটা ক্যাম্প ফায়ার টাইপের। আর গাছপালার ভেতরে দেখা যাচ্ছে অন্ধকার। এখান থেকে নয়না সাগর দেখতেছে যে জায়গাটা অন্ধকার, আর এই বাতাস যখন বইতেছে শোঁ করে একটা শব্দ হইতেছে। ওই পাশে কিছু এরকম নলখাগড়ার বনের মতো আছে পানির উপরে, ওই দিক দিয়ে একটা খালের মতো ঢুকে গেছে ওই জায়গায়। তো ওখান দিয়ে বাতাস আসতেছে এবং বাতাস শব্দ হচ্ছে একটা, মানে খুব অন্যরকম একটা পরিবেশ। চাঁদটা আবার হেলে গেছে একদিকে, একটু ডিফারেন্ট কালার ধারণ করছে। তো গল্প করতেছে 800 হয়ে 3 জনে, বিভিন্ন কথাবার্তা, নিজেদের এক একটা ঘটনা বলতে বলতে হঠাৎ করে সাগর বলল যে আমার একটু পেটে চাপ পড়ছে, আমাকে যেতে হবে। মানে তার পেটে একটা প্রেশার আসছে, সে বললো আমাকে যেতে হবে। এখন হেনে কেমনে কি? তো তখন বিপ্লব বলতেছে কেমনে কি মানে, এখান থেকে যা, ওই সোজা যে ওই দেখছোস ওই দূরে দেখায় দেয়, বলে ফাঁকা জায়গাটা, ওখানে ঢোক, টর্চ লাইটটা নিয়ে যায়, ওখানে ঢোক, ওখানে যে কোনো একটা ভালো জায়গা বেছে আড়ালে তোর কাজ সার সেটা চলে আয়। তো তাকে টুকিটাকি যা যা দেওয়ার দিয়ে দেয়। ওখানে ওই যে নিয়ে আসছিল, টিস্যু পেপার নিয়ে আসছিল, পানি নিয়ে আসছিল, বোতলে দিয়ে দেয়। তো সাগর এগুলো নিয়ে আস্তে করে হেঁটে চলে যায় ওই জায়গায়, জঙ্গলের ভেতরে। আর ওরা 2 জন গল্প করতেছে, নয়ন আর বিপ্লব 2 জন গল্প করতেছে। সাগর ফ্ল্যাশ লাইট মারতে যাচ্ছে। তো সাগরের কাছে নাকি বেশ ভালো লাগতেছিল হাঁটতে, একা হয়ে গেছে যখন, ওরা 2 জন অনেক পিছনে, সে হেঁটে যখন ওই গাছগাছালির ওই ফাঁকা জায়গা, একটু জংলা জায়গাটা দিয়ে ঢুকতেছে, তার কাছে বেশ ভালোই লাগতেছিল। মানে একটা শব্দ সে এনজয় করতেছে মনের। তো চিন্তা করতেছিল যে আমি আমার কাজ সেরে আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তারপরে একটু একা হাঁটা চলা করবো, দিক দিয়ে একা বেশ ভালো লাগতেছে। এরকম চিন্তা করতে করতে সাগর চলে গেল ওই গাছপালার মধ্যে। এখন সে এমন একটা জায়গায় চারপাশে মোটামুটি গাছপালা আছে, মানে একটু আড়াল, মানে বন্ধুদের কার দেখা যাচ্ছে না, এদিকে নীরব। এবং সে পা দিয়ে ফেলতেছে, সামনে পাতা, শুকনা পাতার মধ্যে পা খসখস করে পড়তেছে। তাকে বিপ্লব বলছিল সাবধান, সাপ টাপের মধ্যে পাড়া দিস না, বা লাইট ভালো মতন মেরে যাইস। তো সে ওই ফ্ল্যাশ লাইট মেরে যাচ্ছে, দেখতেছে শুকনা পাতার মধ্যে পাড়া দিতে দিতে এক জায়গায় দেখলো সে একটু ঝোপের আচ্ছাদন আর কি, একটা গাছ এরকম উঠে গেছে, ওই জায়গায় একটু ঝোপ টোপ আছে এরকম। তো সে ভালো মতো ফ্ল্যাশ লাইট মেরে তার মতো সে লাইটটা নিভাই দিল, নিয়ে তার মতো সে তার কাজ করলো আর কি ওখানে। তো তার মোটামুটি নিজের কাজ শেষ, সে উঠে যাচ্ছে। ওখান থেকে উঠে যাওয়ার সময় হঠাৎ করে তার কাছে মনে হলো তার উপরে, মাথার উপরে, বেশ খানিকটা উপরে একটা মনে হচ্ছে আলোর মতো দেখলো সে। তো সে একটু চমকা উঠছে যে কেউ, তার বন্ধুরা দুষ্টুমি করতেছে নাকি, বন্ধুরা তো অনেক রকম দুষ্টুমি করে, বন্ধুরা দুষ্টুমি করতেছে নাকি, উপরে আলো কেন? তো সে উঠে দাঁড়ায় তাকায় দেখতেছে গাছের উপরে আলো দেখা যাচ্ছে,
গাছের উপর দিকে, মনে হচ্ছে কোনো ল্যাম্প বা কিছু জ্বলতেছে আগুনের মতো। তো চিন্তা করলো গাছের উপরে কে, এখানে কি গাছের উপরে মানুষ উঠছে? গাছটা কিন্তু বেশ মোটা বড় গাছ। একটু পর দেখলো ওই আলো যেটা দেখতেছিল সোর্স, ওটা লাফ দিছে উপর থেকে আলোটা। গাছটা কিন্তু বেশ বড়, প্রায় 5-6 তলার সমান। তো ওখান থেকে যে লাফ দিয়েছে, এসে তার থেকে প্রায় 20-25 ফিট উপরে একটা ডালের উপর ছপ করে আলোটা পড়ছে। এই আলোটা দেখে আসলে সাগর প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ এই আলোটা একটা মানুষের মতো আকৃতি, মনে হচ্ছে একটা আগুনের মানুষ এরকম, মানে মানে মানুষটার গাছ থেকে আলো বেরিতেছে এরকম একটা মানুষের শেপ, কিন্তু আলোর এবং আগুনের মতো আলো, লালচে আলো, এর মধ্যে একদম কেমন জানি দাও 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 করতেছে। এটা দেখে তো সাগর প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ সে বুঝছে যে এটা তো আসলে মানে কোনো ভালো জিনিস না, খারাপ কিছু। সে মানে 1 সেকেন্ড ওয়েট না করে দৌড় দিছে। এখন দৌড়টা যে দিছে, সাগর দৌড়ানোর সময় কিন্তু দিক হারায় ফেলছে, যে সে যেদিক থেকে আসছিল সেদিক না, উল্টা দিকে দৌড় দিছে, মানে মানে দিক ঠিক নাই আর কি, অন্য আরেকটা দিকে দৌড় দিছে। সে হাতে ফ্ল্যাশ লাইট ছিল, সে ফ্ল্যাশ লাইট মারতেছে, সামনে দেখতেছে গাছগাছালিগুলো এমনি বোঝা যাচ্ছে, কারণ আকাশে তো বেশ আলো ছিল, চাঁদের আলো, এবং সেগুলো ওই গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে নিচে নামতেছে। গাছগুলোর অবয়ব বোঝা যাচ্ছে যে সামনে গাছ আছে, কিছু গাছ একটু মোটা, কিছু চিকন, আবার ঝোপগুলা মনে হইতেছে একদম ডিপ ডার্ক, মানে চাঁদের আলো মোট কথা গাছের ফাঁক দিয়ে নামতেছে নিচে। এটাতে যতটুকু দেখা যাচ্ছে, ফ্ল্যাশ লাইট মারাতে যেটা হচ্ছে তার আরো এলোমেলো অবস্থা হচ্ছে, কেন লাইটটা উপরে নিচে করতেছে আর গাছের মধ্যে পড়ে মনে আলোটা আরো কেমন জানি করে ফেলতেছে। তো সাগর বাতি নিভাই দিল, ফ্ল্যাশ লাইট নিভায় তাকায় ওই যে চাঁদের আলোতে যতটুক গাছপালা দেখা যাচ্ছে ওর মধ্যে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে সে পিছন ফিরে তাকাইছে, তাকায় দেখতেছে ওই আগুনের মানুষটা গাছগাছালির ফাঁক দিয়ে আসতেছে, মানে সে একবার দেখতেছে এদিকে একবার ওদিকে, এবং প্রচন্ড ভয়ঙ্কর লাগতেছে জিনিসটা দেখতে। তো সাগর দৌড়ের বলেছিল, দৌড়াইতে থাকলো। দৌড়াইতে দৌড়াইতে সামনে যে এক জায়গায় বেরোয় দেখে একটা পুকুরের মতো, এরকম একটা পুকুরের মতো, জলাশয়ের মতো। তো সে ভয় পাইছে, সে মনে করছে যে এটা যেটা দেখছি ওটা তো মনে হচ্ছে আগুনের মানুষ, সে তো এখানে নামতে পারবে না, পুকুর তো পানি। তো সে করলো কি, সাগর সাঁতার পারতো ভালো, ভয়ে একে ভয়ে, আর আরেকটা তার মাথায় আসছে যে ওইটা তো এখানে আসতে পারবে না। সে লাফ দিয়ে ওই জলাশয়ের মধ্যে পড়লো, পানির মধ্যে পড়ে সাঁতরানো শুরু করলো। পানিটা বেশ ঠান্ডা, সে সাঁতরানো শুরু করলো। মানে একটা অপরিচিত জলাশয়ের রাতের বেলা গাছপালার মধ্যে নামাটা কিন্তু বেশ ভয়ের, সাগর ওই ভয়টা পায় নাই। সে সাতটাতে সে ওই জলাশয়ের মাঝখানের দিকটা পার হয়ে গেছে, পার হয়ে সে পেছন ফিরে তাকাইছে, আবার ভেসে মানে পা দিয়ে প্যাডেল করতেছে আর চুপচাপ ভেসে তাকায় আছে, মানে যেদিক থেকে দৌড়ে আসছে ওইদিকে চাঁদের আলো পড়ছে গাছগাছালির মধ্যে। এর মধ্যে সে দেখলো অন্ধকার কোণে সেই যে আগুনের মতো মানুষটা বেরোয় আসলো, এসে এই পানির মধ্যে ঝপাস করে পড়লো, পড়ছে, এবং সে দেখতেছে পানির মধ্যে ওইটার মনে হয় কোমর পর্যন্ত ডুবানো, আর উপরের দিকটা ঠিকই ওরকম আগুনের মতো জ্বলতেছে, ওইটা আসতেছে সামনে। সাগরের মানে আসলে আর কোনো সেন্স নেই, ভয়ে সে একদম কুকড়ায় গেছে। সে আবার সাঁতরানো শুরু করলো, মানে অপোজিট জায়গায়, যে ওই পাশে বেরোনোর জন্য। তো কোনো মতো সাঁতরায় উঠে আবার দৌড়ানো শুরু করলো সে গাছপালার মধ্যে দিয়ে। দৌড়াইতে সে আরেকটা ফাঁকা জায়গা বেরিয়েছে, এবং এখানে এসে দেখতেছে এই যেই জায়গাটা বেরিয়েছে ওটা একটা বালিয়াড়ির মতো, এরকম মানে বালি, ওটা নেমে গেছে পানির মধ্যে, এবং পানি এসে ওদিক দিয়ে যাচ্ছে। সে আন্দাজ করতে পারলো মনে হয় কোমর পানি পর্যন্ত আছে এই জায়গায়। এটা কি খালের পানি না নদীর পানি সে বুঝতে পারতেছে না, বাট পানি একটা জলাশয়ের অংশ। তো সেই পানিটা প্রায় কোমর পর্যন্ত হবে বোঝা যাচ্ছে যেটা, এবং অনেক দূর গিয়ে ওইটা আবার উঠছে ওই পাশে বালির মতো, মানে অনেকটা ওই যে বালির সমুদ্রের পাড় যেরকম থাকে সেইভাবে উঠছে, এবং সেখান থেকে অনেক দূর পর্যন্ত গেছে কাদার মতো। দূরে দেখতেছে সে এরকম অনেকগুলা কালো কিছু এরকম দাঁড়ায় আছে। তো কয়েক সেকেন্ড তাকে সে বুঝতে পারলো এগুলো গরু বা মহিষ এরকম কিছু হবে। তো সে ওইটা চিন্তা করলো যে ওদিকে যাই, কেননা ওই জায়গায় সে একটা ঘর দেখতে পাচ্ছে, একটা ঘর আছে, বড় একটা ঘর। তো সে দৌড়ায় যে সে পানির মধ্যে নেমে গেল। পানির মধ্যে নেমে দেখছে কাদা, পানির তলে কাদা, তার প্রায় ঘোড়ালির থেকে বেশি কাদার তলে চলে গেছে। আর সে ঝপাস করে পানি সরাচ্ছে আর সামনের দিকে যাচ্ছে। আর পিছনে তাকাইলো, হঠাৎ পিছনে তাকায় দেখলো যে অনেকক্ষণ ওইটাকে দেখা যাচ্ছে না, সেই যে জিনিসটা। তো সে একটু মানে সাহস পাইছে, ওইটাকে দেখা যাচ্ছে না দেখে সে সাহস পাইছে। সে তাড়াতাড়ি পা চালায় ওই পানিটা পার হওয়ার চেষ্টা করলো। তো পানিটা পার হয়ে যখন সে আসছে তখন সে আবার শব্দ পাইলো পিছনে, ছপাস পানির মধ্যে। সে তাকায় দেখছে যে কিছু একটা আসতেছে পানির মধ্যে দিয়ে, ওই মানুষের মতো শেপ, কিন্তু এইবার সে আগুনের মতো এটা দেখতেছে না, দেখছে কালচে একটা অবয়ব পানির মধ্যে দিয়ে আসতেছে ছপাস করে, এবং মানুষ হিসেবে আকৃতি বেশ বড়। তো সাগর
ভয়ঙ্কর রকম ভয় পেয়েছে। সে কোনো মতে দৌড়ায়, সে চিৎকারও করতে পারতেছে না। সে একবার চিন্তা করতেছিল বিপ্লব বলে চিৎকার করবে, কিন্তু সে চিৎকার করার সাহসটা পাচ্ছে না। সে দৌড়ায় উঠে গেল ওই পারে, ওখানেও কাদার মধ্যে গোড়ালি থেকে বেশি কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, এবং সে কোনো মতো দৌড়াইতে এক পর্যায়ে চলে আসলো একটু শক্ত জায়গায়। সেখানে দৌড়ায় দেখলো যে হ্যাঁ, আসলে যা সে চিন্তা করছিল সেটাই, এটা একটা মহিষের ফার্ম আর কি, বাথান যেটা বলে। তো সে দৌড় দিয়ে ওই বাথানের ওখানে ঢুকে গেল, ওখানে বেড়া দেয়া। সে ওই বেড়ার মধ্যে দিয়ে সে এরকম ঢুকে গেল, ঘাট ঢুকায় এরকম ঢুকে গেল বেড়ার মধ্যে দিয়ে, এবং অনেক মহিষ ওখানে, ওই মহিষের মধ্যে যাচ্ছে। এখন মহিষ শব্দ করতেছে এরকম, মানে সে একটা অপরিচিত কিছু ঢোকাতে শব্দ করতেছে এবং নিজেরা গা গুতাগুতি করতেছে। এর মধ্যে দিয়ে সে যাচ্ছে সাগর, ভয়ে তার গা একদম কাঁপতেছে। সে একেবারে ফিল করছে যে তার পেছনে পেছনে ওইটা আসছে, এবং সেইটাও এসে এই বাথানের মধ্যে ঢুকছে। এবং সে আরো বুঝতে পারলো, কেন সে যখন এই যে মহিষের পালের অর্ধেকটা পার হয়ে আসছে, তখন ওই পাশে ভয়ঙ্কর ডাক শুরু করলো প্রথম দিকের মহিষগুলা, মনে হলো একটা ভয়ঙ্কর ডাক। তো সে দ্রুত যাচ্ছে, হঠাৎ করে পিছন ফিরে তাকায় দেখলো ওই পাশে মহিষগুলাকে কেমন ধাক্কায় সরাই দিচ্ছে। দুই হাত দিয়ে, যদি কেউ অনেক শক্তিশালী হাত দিয়ে এইভাবে করে সরা দেয় সেরকম। তো সাগর মানে দৌড়াইতে দৌড়াইতে যে এই পাশের একটা বেড়া আছে, ওই বেড়ার উপরে পড়লো, বেড়াটার উপরে পড়ে সে মানে এরকম পেট দিয়ে পড়ছে, পড়ে কোনো মতে ঘুরে ডিগবাজি দিয়ে ওই পাশে পড়ছে। সে দেখলো পেট চিরে গেছে, ওই লেগে মানে ছিলে গেছে তার পেটের দিকে। সে দৌড়াইতে দৌড়াইতে ওই যে ঘরটা দেখছে, ঘরটার মধ্যে যে ঘরটার সামনে দরজা, ওইটার মধ্যে জোরে জোরে কিল মারা শুরু করলো। বলছে এই কে আছেন, দরজা খুলেন, দরজা খুলেন ভাই, আমার ঢুকতে দেন, এই ভাই দরজা খুলেন বলতেছে। কেউ দরজা খুলে না, একদম নীরবতা, শুনশান। আর সে ভয় পেতেছে কোন সময় এসে তাকে কিছু একটা ধরলো পিছন থেকে। সে জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে সে দুই হাত দিয়ে এরকম জোরে ধাক্কা দিল, এটা বেড়ার দরজা ছিল, তো দরজাটা একটা সরে গেছে। এই সময় ভিতর থেকে মানে ঘুম থেকে কেউ উঠছে, লাফ দিয়ে উঠতে বলছে কে কে, এই কে রাকে এরকম বলতেছে। তখন সে বলছে ভাই দরজা খুলেন, ভাই দরজা খুলেন। তো দেখলো যে মানুষগুলা ভিতরে যারা ছিল তারা মনে হয় নিজেরা দুই তিনজন কথা বললো কি, তারপর উঠে গেল, উঠে দৌড় দিয়ে আসলো সামনে, এসে একদম দরজা খুললো, আরেকজন একটা দা নিয়ে তার গলার মধ্যে ঠেকায় দিল। সে বলছে ভাই মাইরেন না, মাইরেন না, আমার মাইরেন না ভাই, মাইরেন না, আমি ভয়ে আছি, আমারে ধরে ফেললো। তারা বলছে কি ধরছে আপনারা, কে আপনি, এই কেটা, এই তুই কেটা, একজন বলছে তুই কেটা। সে বলছে ভাই আমি এখানে এই যে চরে আসছিলাম, আমার এখানে কি ধরতে আসছে ভাই। তো তারা বুঝতেছে না, তো একজন আবার কণ্ঠ শুনলো, মানে যে বয়স্ক মনে একটা কণ্ঠটা হলো, এই দাঁড়াও দেখি কি হয়েছে। তো তারা দেখলো যে হারিকেন জ্বালাইছে ওখানে, হারিকেনের আলো হইলো, আলো হওয়ার পরে আনছে। তো সাগরে দেখেই বুঝছে যে সে একটা ভদ্র মানুষ। তো তারা বললো যে কি আপনি, এই যে মানে তুমি এর থেকে আপনি আসছেন, আপনি কোথা থেকে আসছেন, কি ব্যাপার। সে বললো আমি আমার বন্ধুর সাথে চলে আসছিলাম, ওইখান থেকে আমার ওই আগুনের মতো দাবড়াই নিয়ে আসছে এখানে। তো ওই যে বয়স্ক যে মানুষটা ছিল উনি বললো ওনারা এদিকে দাও, এদিকে আসেন, এদিকে আসেন, নিয়ে আসলো। এনে ওই যে মাটির মধ্যে পাতা ছিল, ওই যে শীতল পাটির মতো আর কি, সেটার মধ্যে বসতে দিল, বসেন, ঠান্ডা হন, কি হয়েছে। তখন সে ঘটনাটা বলতেছে। তো তাকে দোয়া পড়ে ওই বয়স্ক মানুষটা ফু দিল, দিয়ে বলে বসে থাকেন, আপনার আর বেরোনোর দরকার নাই, আপনার বন্ধুরা এসে নিয়ে যাবো আপনারে, বসে ওদেরকে বললাই তোরা ঘুমা যা। বাকি যে কয়জন উঠছিল দেখলো যে ওই পাশেই দাঁড়াটা ছিল ওগুলো নিয়ে, মানে আর এখানে যেহেতু চলে থাকে তাদের বিভিন্ন সমস্যা হয়, এর জন্য তারা হঠাৎ করে একটা মানে অপরিচিত মানুষ এভাবে আসাতে ভয় পেয়ে গেছে রাতের বেলা যারা। তো যাই হোক, ওই বয়স্ক মানুষটা বললো আপনি এখানে বসেন, দরকারে শুয়ে থাকতে পারেন। এক পাশে খালি করে দিল তাদের যে শীতল পাটি এখানে বললো যে এখানে শুয়ে থাকতে পারেন, চিন্তা করেন না, আর আপনার বন্ধুরা আসবো, এসে নিয়ে যাবো না, আপনারে খুঁজতে আইবো এখানে, চিন্তা করেন না বলে বৃদ্ধ তাকে বসতে দিয়ে, বৃদ্ধ ওইখানে গেলো, হারিকেনটা কমাই দিলে, একেবারে ডিম করে দিয়ে তিনি আবার শুয়ে পড়লেন। তো সাগর একেবারেই মানে বেকুব হয়ে গেছে, কারণ সে তো ভিজা, শরীরের মধ্যে ভিজা, পায়ের মধ্যে কাদা লাগানো, হ্যাঁ মানে ভিজা মানে কি, মানে শুকায় যাচ্ছে পানিটা তার শরীরে। সে বসে আছে ওই শীতল পাটির উপরে পায়ে দিয়ে। ওই বৃদ্ধ লোক বা ওনারা মনে অনেক পরিশ্রম করছে এখানে, হয়তো এই যে মহিষের বাথান দেখছে, হয়তো মহিষ পালন করেন তারা হয়তো প্রচণ্ড টায়ার্ড, তারা আসলে এরকম জেগে থাকতে পারতেছে না। তার ঘটনা শুনেও তাদের মধ্যে খুব কিউরিয়াসিটি হয় নাই, বুঝলো যে তাদের চোখে অনেক ঘুম। বৃদ্ধ লোকটা যাই হোক, সে অনেক মায়া দেখাইছে, সেও শুয়ে পড়ছে। তো চুপচাপ বসে থাকলো, হারিকেনটা একদম ডিম করা, অনেকক্ষণ ধরে বসে আছে সাগর। তার কিছু করার নেই, সে ওইখানে ওই একটা খুঁটি ছিল, বাঁশের খুঁটিতে পিঠ দিয়ে দুই হাত দিয়ে হাঁটুর উপর দিয়ে সে মাথাটা ঢেকে বসে আছে। মনে মনে চিন্তা করতেছে কি হলো, আমি কোথা থেকে আসলাম, কি হলো, কি দেখলাম, এটা উদ্ভট, এরকম এক্সপিরিয়েন্স তো জীবনে আমি পাই নাই, বা সে এটা তার কাছে স্বপ্ন মনে হচ্ছে, দুঃস্বপ্ন।
অনেকক্ষণ বসে আছে, কতক্ষণ বসে আছে বলতে পারবে না। সাগরের ঘুম লেগে গেছে, তার চোখে ঘুম লেগে আসছে। সে মানে বারবার এরকম খাচ্ছে আর কি, মানে মাথাটা পড়ে যায় আবার উঠে বসে। সে ওখানে শোয় নাই আর কি, যেহেতু শরীরে শোয়ার মতো অবস্থা নাই, সারা শরীর ভিজে শুকাইছে, পায়ের মধ্যে কাদা শুকাই গেছে, তার ওই অবস্থা নাই। তো সে ঘুমায়নি, সে ওইভাবে হঠাৎ করে ওই যে ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে এরকম ঢুলে যায়, তখন উঠে আবার সে এরকম শোয়। তো একবার এরকম তার মানে প্রায় ঘুম চলে আসছে, ডিপ ঘুমে চলে আসছে। সেই সময় হঠাৎ করে সে শব্দ শুনলো, বাইরে বিপ্লবের কণ্ঠ ডাকতেছে, এই সাগর, এই সাগর, তুই কি এখানে? তো সাগর তাড়াতাড়ি এরকম উঠছে, উঠার পর চিন্তা করলো, আরে আর আইসা পড়ছে, ওরা খুঁজতে খুঁজতে আসছে আমারে। তো সে এখন চিন্তা করছে ওরা ঘুমাইতেছে, বৃদ্ধ লোকটাও ঘুমাইতেছে, ওই লোকগুলো ঘুমাইতেছে, কারে কি ডাকবে সে চিন্তা করলো, দেখ আমি বের হয়ে যাই, ওনাদের ডাকার দরকার নাই, বের হয়ে যায়, দেখি যদি এখান থেকে যাওয়ার সময় পারি ওদের নিয়ে আসবো না। ওরা তাই সেই পড়ছে চিন্তা করে সে আস্তে করে উঠে যায় ওই যে বেড়ার দরজাটা, ওনারা আসলে বেড়ার দরজা লাগায় নেই, মানে এরকম চাপায় সামনে এনে রেখে দিছিল। এই কারণেই সাগর ওই সময় ধাক্কা দিয়ে অনেকটা খুলে ফেলতে পারছে। তো সাগর যে করে কি আস্তে করে তাদের যাতে ঘুম না ভাঙে, সে আস্তে করে ওই বেড়ার দরজাটাকে একটু ফাঁক করে নিজে ওই ফাঁক দিয়ে বের হয়ে যায়, আবার হাত দিয়ে টেনে দেয়। টেনে দিয়ে সে পেছন ঘুরে দেখতেছে কেউ নাই, মানে তাকে যে বিপ্লব ডাকলো সাগর বলে, দেখে যে কেউ নাই। তো সে ওখান থেকে ডাকতেছে, একটু গলা নামাই ডাকতেছে, বিপ্লব, হ্যাঁ বিপ্লব, আমি এখানে, এই তোরা কই? তো তারপর সে চিন্তা করলো, আরে তাকে ডেকে সে যেহেতু সাড়া দেয়নি, ওরা কি চলে গেছে, এই টেনশনে সে তাড়াতাড়ি আবার ওই জায়গার থেকে নেমে, একটু উঁচুতে ছিল ঘরটা, ওই জায়গার থেকে নেমে সে হেঁটে সামনে গেল। তো এই দেখতেছে মহিষের বাথানের ওই জায়গাটা, তো সেখানে যে সে একটু জোরেই ডাকতেছে, এই বিপ্লব, তোরা আসস না গেছস গা, এরকম বলে আরো সামনে যাচ্ছে। তো এইরকম বলতে বলতে যখন আরেকটু সামনে গেছে, দেখলো যে ওই বাথানের পাশে একজন বলতেছে, এদিকে আয়। তো সে সব বুঝলো যে হয়তো বিপ্লব ওইখানে দাঁড়ায় আছে, তো সে হেঁটে ওইদিকে গেল। তো চলে গেছে, সে দেখতেছে কে জানি দাঁড়ায় আছে ওইখানে, ওই বাথানের বেড়ার কাছে। তো ওইখানে যাওয়ার পরে সে দেখতেছে যে বোঝা যাচ্ছে না ওইখানে কে দাঁড়ানো, মানে একটা অবয়বের মতো দেখা যাচ্ছে, কিন্তু বেশ লম্বা। এটাতে ভয় পেয়ে গেছে সাগর, ভয় পেয়ে সে উল্টা দৌড় দিছে। তো দৌড় যখন দিতেছে, হঠাৎ সে দেখলো যে মনে হলো বাতাসের মতো উড়ে আসলো কেউ, এসে তাকে এরকম ধরে দুই হাত তার বগলের তল দিয়ে উড়াই নিয়ে তাকে ফেললো ওই বেড়ার ওই পারে, বাথানের ভিতরে তাকে ফেললো। বাথানের ভিতরে সে পড়ে প্রচন্ড ভয় পাইছে। যে জায়গাটায় পড়ছে ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গায় কোনো মহিষ নাই। সে তাকায় দেখতেছে ওই যে কালো অবয়বটা আস্তে আস্তে আসতেছে, সেটাও বেড়ার এই পারে চলে আসছে, আস্তে আস্তে আসতেছে তার দিকে। সে ভালো মতো খেয়াল করলো, চারটা কাইন্ড অফ মেঘে ঢেকে গেছে এর মধ্যে, কালো একটা অবয়ব, এবং সেটার উচ্চতা হবে প্রায় 6 ফিট 6.5 ফিট এরকম, মানুষের মতো অবয়ব, কোনো নাই, মানে তার শরীরের কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কালচে ডার্ক একটা অন্ধকার ছায়ার মতো এরকম তার দিকে এগোয়ে আসতেছে। এবং প্রচন্ড ভয় পেয়েছে সাগর, কারণ তার দুই হাতের তলে যে ওই যে বগলের তলে যেখানে তাকে ধরে উঁচা করে ফেলছে, তার ওই জায়গাটা জ্বলতেছে, একদম রীতিমতো জ্বলতেছে, মনে হচ্ছে ফসকা পড়ে গেছে এরকম। সে প্রচন্ড ভয় পেয়েছে। তো ওই জিনিসটা তার কাছে আসার আগে সে শব্দ পেল যে অনেকগুলা মহিষের ডাক, মহিষগুলা দৌড় দিয়ে অনেকগুলো সামনে চলে আসলো, এবং এসে এরকম ফোঁস করতেছে মহিষগুলা, মানে তার নাক দিয়ে শব্দ করতেছে। আর ওই কালো অবয়বটা আস্তে আস্তে কাছে এসে এক জায়গায় দাঁড়ায় গেছে, মানে তার থেকে প্রায় 4-5 ফিট দূরে দাঁড়ায় আছে। ওইটা সামনে আসতেছে না, মহিষগুলার এই ফোঁসফোঁসানিতে মহিষগুলা যে কাছে এসে ফোঁস করতেছে। এই সময় হঠাৎ করে সে একটা শব্দ পেলো, বাতাসে ভোঁত করে শব্দ হয়েছে, মনে হচ্ছে কিছু একটা উড়ে আসলে ওই যে কালো জিনিসটা যেখানে ছিল সেই জায়গায় একটা কিছু ধপাস করে পড়লো। তো সে ভালো করে খেয়াল করে দেখে একটা দা পড়ে আছে, এরকম দা পড়ে আছে, আর পেছন থেকে শব্দ করলো, কারা জানি এই এরকম শব্দ করলো। তো সে তাকায় দেখলো যে ওই ঘরটা, যে ওই যে ঘরের মধ্যে যে গেছিল সেই ঘরের ওখান থেকে মানুষ বেরিয়েছে, তাদের হাতে হারিকেন আর একটা মশাল জ্বালানো হারিকেন, এবং কয়েকজন দৌড় দিয়ে আসলো ওই দিক থেকে। এর মধ্যে সে বুঝতে পারলো যে ওই যে বৃদ্ধ লোকটা হচ্ছে সামনে, সেই মনে হয় ওই দা ছুঁড়ে মারছে ওদিকে। তো ওই কালো জিনিসটা ফুস করে 1 সেকেন্ডে সরে গেল, এবং যাওয়ার সময় তার শরীরে টাচ লেগে গেছে। তো তার বাঁ হাতে টাচটা লাগার সাথে সাথে সাগর চিৎকার করে উঠলো, প্রচন্ড ব্যথা পেয়েছে সে, তার মনে হচ্ছে যে জ্বলে গেল জায়গাটা। চিৎকার করে উঠে সে তাকায় দেখতেছে তার চোখের সামনে সব ধোঁয়াটে হয়ে যেতেছে, মানে সে আর কিছু দেখতে পাচ্ছে না। আস্তে আস্তে সে দৃষ্টি হারাইলো, মানে সে বেহুশ হয়ে গেল আর কি। তো যখন হুঁশ ফিরছে সাগরে, তখন সে নিজের আবিষ্কার করছে যে ওই ভেতরে ওই যে বেড়ার ঘর, যে ওই বাথানের ভিতরে যে বেড়ার ঘরটা, ওইটার মধ্যে শুয়ে আছে সে পাটির উপরে, আর তার কাছাকাছি তার 2 বন্ধুর কণ্ঠস্বর শুনতেছে সে।
তাকায় দেখে যে বিপ্লব বসা আর তার সাথে নয়ন দুজনে কথা বলতেছে, আর তাদের সাথে আর একটা লোক এসে কথা বলতেছে। কথাগুলোও তার কাছে স্পষ্ট লাগতেছে না, কেমন যেন অস্পষ্ট। সে ভয় পেতেছে, সাগর অনেক ভয় পেতেছে। তো সাগর তখন ওই তার মতো বলার চেষ্টা করলো, ডাকার চেষ্টা করলো বিপ্লব বলে। তো সাথে সাথে বিপ্লব বলে হুশ ফিরছে তাড়াতাড়ি আয়। তো আসার পর বলে, দোস্ত কি হয়েছে, তুই এখানে আসলি কেমনে, দোস্ত কি হয়েছিল তোর? তো সাগর তখন বলতে পারতেছে না, যে মানে তার কথা আটকায় যেতেছে। আচ্ছা ঠিক আছে, এখন বলা লাগবে না, এদের কাছ থেকে শুনছি তোরে বলে কিসে ধরছিল এখানে, রাত্রেবেলা কিসে দাবড়ায় আনছে তোরে, ওনারা নাকি ওখানে মানে পরে ছুটায় আনছে তোর ওইখান থেকে। তো সাগর শুধু বললো আল্লাহ বাঁচাইছে, এতটুকু বলতে বলে আল্লাহ বাঁচাইছে। তো যাই হোক, তাকে বন্ধু দুজন উঁচা করলো, উঁচা করে ঘাড়ে হাত দিয়ে নিয়ে আসলো ঘরের বাইরে এসে দেখতেছে রোদ, মানে একদম কড়া রোদ পড়ছে। আর এখান থেকে দূরে যে ওই যে জলাশয়, এখানে তাদের নৌকাটা রাখা আছে। তো বললো পারবি ওখানে যাইতে? তো সাগর মানে মাথা নাড়তেছে, মানে পারবে। তো তারপরও তারা তাকে অনেক কষ্ট করে, দুই বন্ধু দুই হাত ঘাড়ের নিচে দিয়ে নিয়ে যাচ্ছে। তার হাতে অনেক ব্যথা, বগলের নিচে ব্যথা, বাঁ হাতের এখানে ওই যে তার ওই যে ইটা লাগছে, ওই জায়গাটা জ্বলে গেছে মনে হইতেছে। এবং তার বন্ধুরা বলছে তার হাত এরকম ভাবেই কালো হয়ে গেছে কেন। তো যাই হোক, তাকে ওইভাবে নিয়ে নৌকায় নিয়ে তারা ফেরত আসলো। পুরা নৌকায় যতক্ষণ ছিল সাগর কিছুই বললো না ওদেরকে, মাথায় একদম করে শুয়ে থাকলো ইসের উপর, তার গায়ের উপর একটা চাদর দিয়ে দিও যাতে রোদ ওইভাবে না পড়ে। তো এক সময় নিয়ে আসলো তাদেরকে ওই ঘাটে নিয়ে আসার পরে ওই বিপ্লবের মামা বাড়িতে নিয়ে গেল তাকে, তারা দুই বন্ধু টেনে তো নিয়ে সেখানে শোয়া শুশ্রূষা করলো, গোসল করাইলো। দেখলো যে তার হাতের এক পাশে একদম কালচে হয়ে গেছে, যে জায়গাটা জ্বলে উঠছিল ওই জায়গাটা পুরো কালচে হয়ে গেছে, কালশিটে যেরকম পড়ে মানুষের সেরকম কালশিটে পড়ছে, তার বগলের নিচে কালশিটে পড়ছে। তো সে ঘুমাচ্ছে, ঘুম আর ভাঙে না। তাকে ওষুধ খাওয়াইছে তারা, জাস্ট কোনো মতো একটু খাবার খাওয়ায়, সামান্য কিছু খাওয়ায়, গিলতেও পারে না ঠিক মতো। আবার ওষুধ খাওয়াইছে, খাওয়ার পরে বিপ্লব ওইখানে ডাক দিল, ওখানকার ডাক্তার আছে তাদের কাছাকাছি। ডাক্তার এসে দেখলো, দেখে বলে কি হয়েছে তার? ওই হাতের কালশিটে জায়গাটা দেখা, বলছে এই জায়গা মনে হচ্ছে খুব হিট লাগছে, তার গরম লাগছে কোনোভাবে। কি হয়েছিল? তো বিপ্লবরা বলতেছে আমরা জানি না, ও তো এরকম বেরিয়েছে। তো ডাক্তার উদ্ভট দৃষ্টিতে তাকাইছে তাদের দিকে, মানে তিনি এটা বিশ্বাস করেন না কিভাবে কি, তার কাছে মনে হচ্ছে অন্য কিছু। তো যাই হোক, বিপ্লবের নানাদের পরিবারে মোটামুটি ওইখানে প্রভাব ছিল, তো সুতরাং ওই ডাক্তার আর কিছু ওরকম বলেন নাই। তো বিপ্লবের নানা উনি খবর দিলেন ওখানকার যে মসজিদের হুজুরকে, তিনি আসলেন। তিনি এসে দেখে বললো যে এরকম ও ভয় পেয়েছিল মনে হয়, পুরো ঘটনা তো শুনতে পারি নাই, এরকম অবস্থা, তাকে ওরকম বাতানের মধ্যে পাইছে পরে, আর এই হাতে এরকম। তো হুজুর নাকি দেখেই বলছে যে হয়তো জিনে ধরছিল, জিনে এরকম ক্ষতি করছে, যে পোড়াই দিছে, এগুলা জিন পোড়াই দিছে ওইখানে। মানে কি হয়েছিল? বিপ্লবকে বলে কোথায় গেছিল তোমরা? তো বিপ্লব তখন বলে এরকম চরে গেছিলাম রাত্রেবেলায়। বলে তারপর তোরে এরকম আমরা খুঁজে পাই না। তো আমি আর নয়ন পরে পুরা চর খুঁজছি বিভিন্ন জায়গায়, ওরে পাই নাই, পুরা চর নীরব, ওরে কোথাও পাই না, মানে খুঁজতে একদম জান শেষ। পরে সকালের দিকে ওখানে ওই গেছি বাতানের ওদিকে, যে দেখি মানুষজন বসে রয়েছে, এরা আমাদেরকে দেখেই কাছে আসছে, এসে বলতেছে যে আপনাদের কি কেউ সাথে হারাইছে? তো আমি তখন বললাম যে হ্যাঁ, আমরা বন্ধুরা রাত্রেবেলা চরে আসছিলাম পিকনিক করতে, তো আমার বন্ধু রাত্রে বাথরুমে গেছে, তো এরপর থেকে ওরা খুঁজে পাই না, সারা রাত খুঁজলাম কোথাও নাই। তো তখন বাথানের লোকরা বলল যে আসেন আমাদের সাথে। তো বইলা নিয়ে গেল। তো ওইখানে যে তো দেখি যে ওখানে সাগর শুয়ে রয়েছে এই অবস্থা, তো ওরা নিয়ে আসলাম এই। তো যাই হোক, তো হুজুর বলে যে ওরে নিশ্চয়ই জিনে ধরছিল। ঘটনা কি, তো বাথানের লোকরা যতটুকু বলছে এইটুকু আবার বললো বিপ্লব তাদেরকে, যে বাথানের লোকরা বলছে যে রাত্রেবেলা নাকি তারা যখন নাকি প্রথম সাগরের ওইখানে তারা আশ্রয় দিছে, বলছে যে আচ্ছা বসেন, বন্ধুরা নিয়ে যাবে। তো পরবর্তীতে নাকি তারা হঠাৎ করে শব্দ পাইছে যে তাদের ওই দরজাকে সরাইতেছে। তো তখন তারা অতটা আমলে নেয় নাই, মনে হয়েছে যে বেরোবে, মনে হয় ওই ছেলেটা মনে হয় বেরোবে বাইরে, হয়তো বাথরুমে যেতে পারে বা কিছু। তো তারা অতটা আমলে নেয় নাই, কিন্তু তারা সজাগ হয়ে গেছে। তো এরপরে তারা ওই মহিষের অনেক ডাক শুনছে, মানে মহিষ মানে কোনো আক্রমণের শিকার হলে যেভাবে ডাকে সেরকম। তো তখন তারা কয়েকজন বেরোয় আসছে, ওখানে তাদের একজন মুরব্বী ছিল, মুরব্বী দাঁড়িয়ে বেরিয়ে গেছে, কারণ তিনি ওই যে আগে দেখছেন ওই ছেলেটারে ঘটনা শুনছে, ছেলেটাও তো নাই এখানে। তো বেরোয় যায় দেখেন নাকি তারা ওই মুরব্বী নাকি দেখছে যে ওইখানে একটা কালো কিছু এরকম ছিল, ওইখানে মহিষগুলা দাঁড়ায় আছে, মহিষগুলা সামনের দিকে দাঁড়ায় আছে। তো উনি নাকি ওই যে দোয়া পড়া ওনার ওই দাও ছুঁড়ে মারছিল গায়ে, তো মারার পর নাকি ওটা সরে গেছে। তো পরে ওনারা যে ওখানে দেখে যে সাগরে পায় ওইভাবে। তো এতটুকু ওনাদের কাছ থেকে শুনছি। তো এইটা বিপ্লব বলে। তো বলার পরে তখন হুজুর বলে যে ওই তো জিনেই ধরছিল ওরে, তো এখন আপাতত ঝাড়ি, পরে দেখা যাক, 2-1 দিন বাদ দাও, 2-1 দিন একটু তারা রেস্ট দাও।
আর এমনি দোয়া দরুদ পড়ে রাখবা, কোনো অসুবিধা নেই। তো তারা নাকি এরকম বিপ্লবের বাসায় থাকতে হয়েছিল, নানা বাড়িতেই, সাগরদের আরও 2 দিন। তো একদিন রেস্ট নেওয়ার পরে হুজুর আসে বিকালবেলা, এসে তাকে রুকাইয়া করে। তো রুকাইয়া করার পরে মোটামুটি মানে তিনি বুঝেন যে ওরকম ওখানে একটা জিন, এবং সেই জিন নাকি বলে যে সে তার যে বাসস্থান ওইখানে নাকি সে প্রকৃতির ডাকে সাড়া দিছে, এবং এই জন্য সে প্রচণ্ড তার উপর খেপছে এবং তাকে ক্ষতি করবে। তো যাই হোক, ওই হুজুর কথা বলে তাকে বুঝায়, তাকে ঠান্ডা করে, বলে যে যাতে এটা না করে। তিনি অনেকবার বুঝায় টুঝায় তাকে শান্ত করে, বলে না জেনে করছে, ছেলে মানুষ। যাই হোক, উনি ওই জিনকে তার থেকে করে দেয় আর কি, তার রাগটা কমায় সরায় দেয় ওখান থেকে, বলে যে আর যাতে তার সাথে এরকম কিছু না করে। আর সাগরকে পরে জিজ্ঞেস করে, মানে একদিন পর যখন তার একটু মোটামুটি অবস্থা একটু নর্মাল হয়, তখন সে পুরো ঘটনাটা বলে কি হয়েছিল তার সাথে। তো যাই হোক, বিপ্লবরা এটা শোনার পর দেখে সাগরের তখন অবস্থা ওই যে হাতে যেটা নাকি যে লাল হয়ে গেছে, মানে এরকম পুড়ে যাওয়ার মতো কালচে হয়ে গেছে, ওই জায়গাটা আস্তে আস্তে একটু কমছে। তো তারপরে ওই যে ডাক্তার বলে গেছিল যে এর এইভাবে ট্রিটমেন্ট করতে, ঠান্ডাই দিতে, একটা অয়েনমেন্ট দিছিল ওই জায়গায় লাগাইতে। তো ওগুলো এরকম করতে করতে পরে ঢাকায় চলে আসে সাগর আরই নয়ন, আর বিপ্লব পরবর্তীতে ঢাকায় মুভ করে। তো এরপর তারা বন্ধুরা একসাথে অনেক মিশিয়ে করছে। এরকম ঘটনা আর হয় নাই কখনো সাগরের সাথে। তবে সাগর নাকি মোটামুটি মানসিকভাবে বেশ ভীত হয়ে গেছিল। সে রাতের বেলা একলা চলাফেরা করতে ভয় পেত, বিশেষ করে কোনো নীরব গলি বা নীরব এলাকায় সে যেতেই যেত না, সেই জায়গাটা সে অ্যাভয়েড করতো। এমনকি তারা যে বাসাটায় ভাড়া থাকতো সেইটা ছিল টপ ফ্লোরে। তো বাসাটার সিঁড়িঘর বেশ নির্জন ছিল, এবং সে যখন রাতের বেলা আসতো, একটু রাত হয়ে গেলেই সে সিঁড়িতে ওঠার আগে তার বাসায় ফোন করতো, করে তার ভাই বা বোনকে বলতো দরজা খুলে দাঁড়াইতে, অথবা তার ভাইকে বলতো একটু সামনে আসতে সিঁড়ি দিয়ে, তখন সে তারপর উঠে যেত। তো সাগরের অবস্থাটা এরকম হয়েছিল, সে বেশ ভীত হয়ে গেছিল আসলে। আস্তে আস্তে এটা নাকি কাটে। আর বিপ্লব তো পরবর্তীতে ঢাকায় চলে আসে, এখানে এসে মুভ করে পড়াশোনা করে, এবং এখানে একটা মেসে থাকতো, বেশ ভালো সময় কাটাইছে সে। তো মেসেও নাকি এরকম টুকিটাকি ভয়ের ব্যাপার স্যাপার ঘটছে। তো সে বলছে কখনো সময় সুযোগ করে সেই ঘটনাও সে পাঠাবে আমাদেরকে। আর এই ঘটনাটা তো বিপ্লব একেবারে নিজেই সে এক্সপিরিয়েন্স করছে তার বন্ধুর সাথে যেটা হয়েছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে। টাওয়ারের টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম। এক রাত্রে জরুরি কল আসে, একটি প্রত্যন্ত গ্রামের টাওয়ার নাকি হঠাৎ বন্ধ হয়ে গেছে। লোকজন বলেছিল রাতের পর ওই টাওয়ারের কাছে কেউ যায় না। আমি অবশ্য এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না। রাত 1টার দিকে মোটরসাইকেল নিয়ে পৌঁছাল। চারদিকে ঘন কুয়াশা, দূরে শুধু টাওয়ারের লাল বাতিটা টিমটিম করে জ্বলছে। টাওয়ারের গেট খুলতেই কানে এলো যেন কেউ খুব আস্তে আস্তে বলছে উপরে আসো। আমি চারদিকে তাকাল, কেউ নেই। ভাবলাম বাতাসের হয়তো বা শব্দ। সিঁড়ি বেয়ে উপরে উঠেছি, হঠাৎ লক্ষ্য করলাম আমার পায়ের শব্দের সঙ্গে আরেকটা পায়ের শব্দ হচ্ছে। আমি থামতেই সেই শব্দও থেমে গেল। আমি আবারও হাঁটলাম, আবার দুজনের পায়ের শব্দ। এবার আমার বুকের ভিতরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। টাওয়ারের একবারে উপরে উঠে দেখি সব যন্ত্রপাতি ঠিকই আছে, কিন্তু একটি পুরনো কাঠের চেয়ার রাখা। কেউ যেন কিছুক্ষণ আগেই সেখানে বসেছিল। ঠিক তখনই আমার ওয়াকি টকিতে আওয়াজ এলো, রাকিব ভাই আপনি এখন কোথায়? আমি বললাম টাওয়ারের উপরে। উপাস থেকে কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর কাপা গলায় উত্তর, অসম্ভব, আমরা তো সিসিটিভিতে দেখছি আপনি এখনো গেটের সামনেই দাঁড়িয়ে আছেন। আমার শরীর হঠাৎ জমে গেল। ধীরে ধীরে আমি ঘুরে তাকালাম। চেয়ারটা এবার একজন বসে আছে, মুখটা দেখা যাচ্ছে না, শুধু সাদা কাপড়ে ঢাকা। সে খুব ধীরে ধীরে মাথা তুলল। কাপড়ের নিচে কোনো মুখ ছিল না, অন্ধকারের মতো এক ফাঁকা গর্ত। তারপর সে আমার গলায় আমার নিজের কণ্ঠ বলল, তুই নিচে যা, আমি আজ থেকে উপরে থাকবো। পরের মুহূর্তে আমি নিচে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। পরের দিন গ্রামের এক বৃদ্ধ বললেন, বহু বছর আগে ওই টাওয়ার তৈরির সময় এক শ্রমিকের উপর ওখানে নাকি শ্রমিক মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে কেউ একজন টাওয়ারের উপর বসে থাকতে দেখে। আজও রাত 2:17 নাকি ওই টাওয়ারের দিকে তাকালে লাল বাতির পাশে আরেকটি ছায়া দাঁড়িয়ে থাকে।
আর যদি কখনো শুনতে পান উপরে আসো, তাহলে কোনোভাবেই সাড়া দিবেন না। এরপর পর ঠিক আমি অজ্ঞান হওয়ার পর আমার যখন জ্ঞান ফিরে, চোখ খুলেই দেখি আমি টাওয়ারের নিচে শুয়ে আছি। পাশে গ্রামের কয়েকজন মানুষ, তারা বলল আমাকে তারা গেটের সামনে অসচেতন অবস্থায় পেয়েছে। কিন্তু একটা বিষয় আমার মাথায় কোনোভাবে আসছিল না। আমার জ্যাকেটের পকেটে একটি ছোট্ট কাগজ, সেখানে কাপা হাতে লেখা মাত্র 4টি শব্দ, আজান নয়, আজ নয়, আবার আসবে। আমি কাউকে কোনো কিছু বলিনি। চাকরি ছেড়ে অন্য শহরে চলে গেলাম। প্রায় 1 বছর কেটে গেল। এক রাতে ঠিক 2:17 আমার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। রিসিভ করতেই কোনো কথা নেই, শুধু বাতাসেরই শব্দ। তারপর খুব ধীরে ধীরে বলল, উপরে আসো। আমি ভয়ে ফোনটা কেটে দিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর দেখি ফোনের স্ক্রিনে কোনো কল স্টোরিয়ে নেই, যেন কলটি আসেনি। পরের দিন অফিসে গিয়ে শুনলাম যে টাওয়ারে আমি শেষবার গিয়েছিলাম সেখানে নতুন একজন টেকনিশিয়ান কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে। সিসিটিভিতে দেখা গেছে সে একাই সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। তার ঠিক পেছনে একটি সাদা অবয়ব। ক্যামেরায় সেটি স্পষ্ট দেখা গেলেও ছেলেটি যেন তাকে দেখতেই পাচ্ছিল না। এরপর ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়, আর তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। ঘটনার কয়েকদিন পর তদন্তের জন্য পুলিশ টাওয়ারের চূড়ায় ওঠে। সেখানে কোনো মানুষ ছিল না, শুধু একটি পুরনো কাঠের চেয়ার, আর চেয়ারের উপর রাখা ছিল একটি মোবাইল ফোন। ফোনের স্ক্রিনে শেষ রেকর্ডিংও চালু ছিল। রেকর্ডিংয়ে শুধু একটি বাক্যই শোনা যায়, আরেকজন চলে এসেছে, এবার আমি নিচে নামতে পারি। তারপর রেকর্ডিংয়ের শেষ 1 সেকেন্ডের জন্য ক্যামেরাতে যে মুখটি দেখা যায় সেটি নিখোঁজ টেকনিশিয়ানের নয়, বরং সেটি ছিল আমার নিজেরই মুখ। তারপর থেকে আমি কখনো রাত 2:17 ফোন ধরিনি, কারণ আমি এখনো মাঝে মাঝে অচেনা নাম্বার থেকে কল আসলে এখনো শোনা যায়, উপরে এসো। তারপর আর নিজেকে কোনোভাবেও সামলাতে পারলাম না। সবকিছু ভুলে যাওয়ার জন্য শহর ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম। 3 বছর কেটে গেল, কোনো ফোন নেই, কোনো অদ্ভুত ঘটনা নেই। আমি ভাবলাম হয়তো সব শেষ, কিন্তু এক বর্ষার রাতে হঠাৎ দরজায় 3 বার টোকা পড়ল। ঘড়িতে সময় 2:17। দরজার ফুটো দিয়ে বাইরে তাকাল, দেখলাম কেউ নেই। দরজা খুলে দেখি মেঝেতে কাদা মাখা জুতোর ছাপ। ছাপগুলো বাইরে থেকে ভিতরে এসেছে, কিন্তু ভিতর থেকে কোথাও যায়নি। আমার বুক হঠাৎ ধুরপুর ধুরপুর করতে লাগলো। ঠিক তখন ওই বেডরুম থেকে ভেসে এলো, তুই এত দেরি করলি কেন? ঘরে তো আমি একাই থাকি। ধীরে ধীরে বেডরুমে ঢুকলাম। আলমারির আয়নায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে আমার মতোই দেখতে, একই মুখ, একই পোশাক, কিন্তু সে শুধু হাসছে, আমি তো হাসছি না। সে আয়নার ভিতর থেকে হাত তুলে কাছে ঢুকতে লাগলো। তারপর আয়নার উপাস থেকে বলল, এতদিন আমি ওখানে ছিলাম, এবার তুই আসবি। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল, মাত্র কয়েক সেকেন্ড। আবার আলো জ্বলে উঠতেই দেখি আমি আয়নার ভিতরে দাঁড়িয়ে, আর আমার ঘরের ভিতরে আমার মতো দেখতে অন্য একজন ধীরে ধীরে দরজা খুলে বাইরে চলে যাচ্ছে। আমি কাছে যতই যাই না, কাছে যতই আঘাত করি, কোনো শব্দই যেন বাইরে পৌঁছায় না। শুধু দেখতে পাই সে একবার ঘুরে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর ফিসফিস করে বলল, চিন্তা করিস না, তোর জীবনটা এখনো আমি বাঁচাবো। এরপর থেকে যদি কোনো গভীর রাতে আপনি আয়নার নিজের প্রতিবিম্বকে 1 সেকেন্ড দেরিতে ঘুরতে দেখেন, তাহলে দ্বিতীয়বার তাকাবেন, কারণ সব প্রতিদ্বন্দ্বী আপনার নয়। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছি। আজকের এপিসোডে এটা আমার দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে সিয়াম ভাই। তো আমি ওনার ওই ঘটনাটা আপনাদেরকে বলছি। তো সিয়াম ভাই উনি 2017 সালে এসএসসি পরীক্ষা পাশ করেন।
তো পাশ করার পর ওনার ইচ্ছা ছিল যে উনি প্রাইভেট কোনো কলেজে ভর্তি হবেন, কিন্তু ওনার বাবা মা ওনাকে ভর্তি হতে দেয় না। ওনাকে বলে যে না, তুমি প্রাইভেট কোনো কলেজে ভর্তি হবা না, তোমাকে ভর্তি হতে হলে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। এবং অনেক খোঁজাখুঁজির পর ঢাকার বাহিরে, মানে ঢাকা জেলা থেকে একটু বাহিরে একটা জেলায় একটা কলেজ এরকম সন্ধান পায় এবং ওনাকে সেখানে ভর্তি করে দেওয়া হয়। তো সিয়াম ভাই বলে যে উনি যখন ভর্তি হয় তখন নাকি ছিল প্রায় সেমিস্টারের মাঝামাঝি, মানে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে এবং উনি প্রায় বলতে গেলে সেই কলেজের শেষ স্টুডেন্ট। তো ভর্তি হওয়ার পর ওনাকে যে হোস্টেলে যে রুমে থাকতে দেওয়া হবে, তো সেই হোস্টেলের নিচে যখন উনি প্রথম যায়, দারোয়ানকে বলে যে স্লিপ দেখা, বলে যে আমি স্টুডেন্ট আছি, তো আমার রুমটা কোথায়। তো সেই দারোয়ান বলে যে আপনি 3 তলায় একবার শেষ কর্নারে চলে যাবেন, ওইখানে লাস্টের আগের রুমটা আপনার, মানে 314 নম্বর রুমটা আপনার, আর 315 নম্বর রুমটা তালা মারা, ওইখানে কোনো স্টুডেন্ট নাই। তো সে দারোয়ান বলে দেয় যে দেখেন, যেহেতু আপনি শেষের দিকে আসছেন, আপনি ওই রুমে একাই থাকতে হবে 314 নম্বর রুমে, কারণ এখানে আর কোনো রুমমেট আপনি পাবেন না। আর বলতেছে যে আপনি রুমের ভিতরে ওয়াশরুম আছে, রাতে এরকম বেড টের হবেন না, আর একটু সাবধানে থাকবেন। তো সিয়াম ভাই উনি নাকি এরকম রুমে যায়। সেদিন তার ওনার কোনো ক্লাস নাই, উনি সারাদিন পার করার পর রাত্রেবেলা ঘুমাতে যাবে। তো ঘুমানোর ঠিক আগ মুহূর্তে উনি মোবাইল টিপতেছিল এবং গান শুনতেছিল। তো উনি শুনতেছে যে ওনার যে দরজা ছিল সেই দরজায় কেউ নখ, মানে হাতের নখ দিয়ে নখ করছে, 3টা টোকা দিছে। এরকম নাকি কয়েকবার হচ্ছে টোকা দিচ্ছে এবং উনি খেয়াল করছে যে আসলে কে টোকা দিতে পারে, হয়তো কি পাশে কি রুমের মেম্বার কেউ আছে নাকি। তিনি আবার এটাও মাথায় রাখতেছে যে না, 315 নম্বর রুম আমার পাশে আছে, এটাতে তো কেউ থাকার কথা না, আর বাকি রুমগুলো তো দূরে দূরে। তুলি সাহস দেখায় সেই রাতেই, মাঝরাতে হবে তখন নাকি, তুলি দরজাটা খুলে দেখে যে আশেপাশে অন্ধকার, কেউ নাই, ওনার একটু ভয় লাগে। তিনি আবার দরজা লাগিয়ে ঘুমাতে এসে পরে ঘুমায় যায়। তো পরের দিন সকালে উনি যখন ক্লাসের উদ্দেশ্যে রওনা দেবে, সেদিন ওনার প্রথম ক্লাস ওনার, তো উনি রুম থেকে বের হয়ে দেখতেছে যে সেই দারোয়ান চাচা ওনার বারান্দার ওই 315 নম্বর রুম, এখানে বা 14 নম্বরের মাঝখানে একটা লাইট আছে, লাইট লাগাচ্ছে। তো লাইট লাগানোর সময় সেই সিয়াম বলতেছে চাচা কি হয়েছে, এখানে সমস্যা কি। তো বলতেছে না, লাইটটা বাবা ফিউজ হয়ে গেছিলো, এটা লাগাই দিলাম, আর আপনি রাতে রুমের থেকে এরকম বের হবেন না, কারণ আপনার রুমটা তো একবারে সাইডে, আর বাকি স্টুডেন্টরা তো অন্য জায়গায় থাকতেছে, আর এখানে আপনি একা বের হওয়ার দরকার কি। তো সিয়ামের একটু খটকা লাগে। তো কি বলে দারুন চাচা, এটা আমি এবার রুম থেকে বেরোলে কি হয়েছে। তো আবার ওর ক্লাসে চলে যায়, ওর এগুলো নিয়ে আর অতটা মাথা ঘামায় না। সারাদিন ক্লাস শেষ করার পর সন্ধ্যার সময় যখন সে আসবে, তখন দেখছে আবার লাইট ফিউজ, মানে অন্ধকার ওর রুমের সামনে। ও দারোয়ানকে সেই মুহূর্তে ফোন দেয়, দারোয়ানকে বলতেছে যে চাচা আপনি যে লাইট লাগাই গেলেন, এটা তো আবার ফিউজ হয়ে গেছে। তো চাচা বলতেছে যে ঠিক আছে, আমি কালকে এসে লাগাই দিয়ে যাবো আবার লাইট, কিন্তু তোমার রুম থেকে বের হওয়ার দরকার নাই। তো এটা বলার পরে সিয়াম তো রুমে যায়। সেদিন রুমে যাওয়ার পর রাতে আবার ঘুমাতে যাবে। তো ঘুমায় যাওয়ার পর 1:20 দিকে রাতে ও শুনতেছে, হঠাৎ করে ওর ঘুম ভাঙে, একটা ছেলে মানে পড়তেছিল, এরকম একটা আওয়াজ, পড়তেছিল বলতে রিডিং পড়তেছে, বই রিডিং পড়লে যেরকম আওয়াজ হয় না, এরকম একটা আওয়াজ আসতেছে। এবং সিয়াম ভাবে যে হয়তো পাশের রুমে কেউ পড়তেছে, কিন্তু ওর মাথায় একটাই কথা যে না, পাশের রুম তো বন্ধ, তালা মারা, 315 নম্বর রুম বন্ধ, এখানে তো কেউ থাকার কথা না, আর পাশে যে রুমগুলো সেগুলো তো দূরে দূরে। তো এটা চিন্তা করতে করতে ও নাকি রাতে দোয়া পড়ে আবার ঘুমায় যায়। পরের দিন সকালে ও আবার ক্লাসে যায়। ক্লাসিকে সারাদিন পার করার পর সন্ধ্যার সময় সে দেখতেছে যে না, রুমের সামনে লাইট লাগানো এবং লাইট জ্বলতেছে। তো সেদিনও একটু কিছুটা খুশি হয়ে বলছে না থাক, আজকে তো লাইটটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর লাইটটা নাকি ছিল 314 এবং 15 নম্বর রুমে ঠিক মধ্যবর্তী স্থানে, আশেপাশে খুব একটা রুম ছিল না, বাকি রুমগুলো ছিল দূরে। তো সিয়াম ভাই নাকি উনি নাকি রুমে চলে যায়। তার রুমে চলে যাওয়ার পরে উনি রাতে ঘুমাবে। তো ঘুমানোর কিছুক্ষণ পরে উনি একটা স্বপ্ন দেখতেছে, কি একজন বলতেছে ওনাকে যে বাইরের লাইটটা নিভাই দেন, লাইটটা জ্বালানো থাকলে আমার খুব কষ্ট হয়। এটা নাকি কয়েকবার বলতেছে এবং উনি নাকি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়। উঠে গিয়ে উনি খেয়াল করে যে ওনার রুমের যে মেইন দরজাটা ছিল, ওইখানে বারান্দার যে লাইটের আলোটা একটু হালকা রুমের নিচে দিয়ে, ওই দরজার নিচে দিয়ে আসতেছিল, রুমের দিকে আসতেছিল। উনি খেয়াল করে যে রুমের কর্নারে থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। উনি প্রথমে খেয়াল করে যে কী হইতে পারে, কান্নার আওয়াজ কে কাঁদতেছে। হঠাৎ করে উনি আবছা আলোতে খেয়াল করতেছে যে ওনার রুমটা তো বেশ বড় ছিল, উনি দেখতেছে একটা কর্নার থেকে একটা ছেলে হামাগুড়ি দিয়ে ওনার দিকে আসতেছে। এবং এটা দেখার পর নাকি উনি প্রচণ্ড চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে ওনার কোনো জ্ঞান থাকে না, উনি জ্ঞান হারায় ফেলে। উনি যখন সকালে ওনার জ্ঞান আসে, উনি দেখে যে ওনার আশেপাশে যারা ছিল, পাশের রুমগুলো যারা ওনার ফ্রেন্ডরা ছিল, ওরা এসে ওনাকে মানে উঠাইতে, ঘুম থেকে উঠাইছে এবং বলতেছে যে কী হয়েছে, তুমি এরকম অবস্থা কেন। সেম হয়ে বলতেছে যে আমি বলতে পারবো না, রাতে আমি এরকম খারাপ কিছু দেখছি। তো সেই রুমমেটরা মানে ওনার পাশের রুমে যারা ছিল, ওরা বলতেছে যে ঠিক আছে, খারাপ কিছু দেখছো, ঠিক আছে, এরকম তো মাঝে মাঝে আমরা আওয়াজ পাই,
আর আমরা আসলে তোমাকে বলি নাই, তুমি তো এবার এখানে একাই থাকতেছো, আমরা ভাবছি তুমি কোনো সমস্যায় পড়তেছো না, কারণ 2 দিন হলো তুমি উঠছো, তুমি কোনো সমস্যা পড়লে তো আমাদেরকে বলতে পারতা। তখন সিয়াম ভাই বলে যে কি সমস্যা হয়েছে এখানে, না ওরা বলতেছে, ফ্রেন্ডরা বলতেছে আশেপাশে যে দেখো এটা প্রায় সময় এরকম রাতের দরজা নক করে আওয়াজ পাই, কিন্তু আমরা রুম খুলে দেখি কেউ নাই, আর যেহেতু আমরা ওইখানে রুমে কয়েকজন একসাথে থাকি আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, আর তুমি তো এখানে একা থাকো। তখন নাকি সিয়াম ভাই প্রচণ্ড ভয় পায়, উনি নিজেই সিদ্ধান্ত নেয় এবং যে উনি এখানে আর থাকবে না, উনি ওনার বাবা মার সাথে কন্ট্যাক্ট করে, ওনার নাকি আশেপাশে কোনো আত্মীয় বাসা ছিল ওখানে থাকা শুরু করে। তো সিয়াম ভাই যেটা বলে যে সেদিন তো এরকম এটা চলেই গেল, তো ওনার মাথায় নাকি একটা ঘুরতেছিল যে কি ঘটতে পারে এখানে। তো উনি নাকি পরবর্তীতে ওনার যে দারোয়ান চাচা ছিল, তো কোনো একদিন দারোয়ান চাচাকে উনি বলতেছে চাচা একদিন আমরা চা খাবো, আইসেন এরকম সময়। তো ওনাকে বাইরে চা খাচ্ছিল এক জায়গায়, তো সিয়াম ভাই সেই দারোয়ান চাচাকে বলতেছে, মানে হোস্টেলের দারোয়ান চাচাকে বলতেছে চাচা এই বিল্ডিংটাতে আমি ছিলাম 314 নম্বর রুমে, ওইখানে তো একটা সমস্যা হয়েছে, আপনাকে তো জানেন আপনি, তা আসলে এখানে কি আসলে কোনো সমস্যা হয়, কেন হয় এটা বলতে পারেন? চাচা নাকি বলতে রাজি হচ্ছিল না। একটা পর্যায়ে চাচাকে অনেক প্রেশার দেবো, চাচা বলতেছে যে একটা ঘটনা আছে কিন্তু আপনি হোস্টেলের অন্য কারোর সাথে এটা শেয়ার করবেন না। তখন ওই সিয়াম ভাই বলে যে হ্যাঁ বলেন, সমস্যা নাই। তখন সে চাচা বলে যে আজ থেকে 2 বছর আগে নতুন ব্যাচে স্টুডেন্টরা যখন ভর্তি হবে, তো একটা ছেলে ছিল রনি নামে, সেই ছেলেটা 314 নম্বর রুমের পর যে রুমটা মানে 315 নম্বর রুমে এরকম থাকা শুরু করে, এবং ওরা 4 জন মিলে সেই রুমে ছিল। রনি নাকি অনেক মেধাবী ছিল এবং সে দেখতে শুনতে খুব ভালোই ছিল এবং খুব হ্যাংলা পাতলা ছিল এবং চোখে সবসময় চশমা পরা থাকতো এবং ভালোই মেধাবী ছিল, মানে কলেজে প্রতিটা পরীক্ষা নাকি সে ভালো রেজাল্ট করতো। তো সেই ছেলেটা নাকি এখানকার কোনো স্থানীয় এক লোকের মানে সাথে মিশে সে ব্ল্যাক ম্যাজিক শিখে এবং সে নাকি রুমে প্রায় ব্ল্যাক ম্যাজিকের কার্যকলাপগুলো করতো। তো ওর সাথে বাকি যে 3 জন রুমমেট ছিল নাকি এগুলো দেখে প্রায় সময় নাকি একটু ভয় পাইতো, এবং সেই রনের মধ্যে নাকি খুব মানে চেঞ্জ আসতেছিল এইসব কাজ করতে করতে। তো এইসব কাজ যখন করতো তখন ওর রুমমেটটা ওকে ছেড়ে পাশে আশেপাশে যে রুমগুলো আছে ওগুলোতে মনে সিট ফাঁকা ছিল ওখানে চলে যায়। তো রনি তো এখানে একাই থাকা শুরু করে। তখন সে দারোয়ান চাচা সিয়াম ভাইকে বলে যে একদিন এরকম রনির কোনো সন্ধান নাই, মানে রুম সকাল থেকে বের হচ্ছে না। তো দারোয়ান চাচা নাকি রুমে নক করে সকালবেলা, ভাবে হয়তো ঘুমাইতেছে যে বিদ্যুৎ আটকানো। দুপুরবেলা নক করে, ডাকে, কোনো সারা শব্দ নাই। বিকেলের দিকে যখন দেখতেছে না কোনো সারা শব্দ নাই, তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে রনির রুমটার দরজা ভাঙা হবে। দরজা ভেঙে দেখে যে রনি ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে সুইসাইড করছে এবং তার রুমের মধ্যে অনেক ব্ল্যাক ম্যাজিকের বই খোলা অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর সেই দারোয়ান চাচা তো সবাইকে দেখায় এবং দেখানোর পরে তো ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের রিপোর্ট আসে এটা যে ছেলেটার হাড় নাকি শরীরে অনেক জায়গায় ভাঙা ছিল। সেটা নাকি খুব রহস্যময় একটা মৃত্যু ছিল, এই কারণে যে ও নিজেই সুইসাইড করলে হাড় বিভিন্ন জায়গায় ভাঙা থাকবে কিভাবে। তখন কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এই রুমটা তালা মারে দিবে এবং তালা মেরে দেয় ওরা। যেহেতু এখন পরবর্তী রুম লাগবে 3 মাস পর নাকি আবার এই রুমটাকে খুলে দেওয়া হয়। তো তখন ওই এরিয়ার প্রভাবশালী কোনো একটা নেতার ছেলে সেখানে মানে ভর্তি হয় সেই কলেজে, এবং সেই নেতার ছেলেটাকে ওরকম ওর সিট পড়ে 315 নম্বর রুমে এবং সেখানে তাকে একাই থাকতে হবে। সেই ছেলেটার নাম ছিল সিফাত। তো সে এরকম নাকি থাকা শুরু করে। তো সেই ছেলেটা নাকি সিফাত নাকি ছিল একটু মানে পড়ালেখা খুব অমনোযোগী ছিল এবং সে রাজির সাথে জড়ায় যায় এবং একটু বকরা টাইপের ছিল আর কি। তো এরকম ওর প্রথম কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় 2 মাস পর থেকে। সে সিফাত যখন 315 নম্বর রুমে থাকা শুরু করে, সে একদিন রাত্রেবেলা ঘুমাবে। তো ঘুমানোর পরে হঠাৎ করে সে ঘুমের মধ্যে ফিল করে যে ওর বুকের মধ্যে কিছু একটা স্পর্শ, মানে কিছু একটা লাগছে। সে চোখ খুলেই নাকি জোর চিৎকার দিয়ে লাশ 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 বলে চিৎকার দেয় এবং আশেপাশে যারা রুমের আশেপাশে রুমে যারা বন্ধুরা ছিল নাকি তাদেরকে দরজা ভেঙে ঢুকে, এবং ও দেখার পর দেখতেছে যে সিফাত এরকম চিল্লাচ্ছে অনেক। তখন ওরা এসে বলেছে কি হয়েছে। সিফাত বলতেছে আমি এখন দেখছি যে ফ্যানের মধ্যে এখানে একটা লাশ ঝুলতেছিল এবং লাশের পাটা আমার বুকে এসে লাগতেছিল। এটা দেখার পর সেদিন রাতেই নাকি 2জন রুম মানে ওর যে পাশের রুমে যে ইয়েরা ছিল ফ্রেন্ডরা ছিল ওরা 2জন রাতের ওকে থাকে এবং থাকার পর তো আর কোনো সমস্যা হয় না। তো তারপর থেকে আবার সিফাত একা থাকাই শুরু করে। কিন্তু একটা সমস্যা মানে উদয় হয় এরকম যে সমস্যাটা ছিল এরকম যে সিফাত নাকি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছিল তারপর থেকে। ও নাকি ঠিক আগে যেমন রনি এখানে একটু হ্যাংলা পাতলা ধরনের ছিল, সিফাত ছিল একটু মোটা ধরনের, সে নাকি আস্তে আস্তে এরকম হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছিল এবং ও চশমা পড়া শুরু করে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে পরীক্ষাতেও কখনোই ভালো রেজাল্ট করতো না, খুব বাজে রেজাল্ট ছিল ওর, কিন্তু
তারপর থেকে কয়েকদিন পর থেকে যখন ওদের সেমিস্টার ফাইনাল, প্রতিটা পরীক্ষা নাকি সে খুব ভালো রেজাল্ট করা শুরু করে, যেমনটা ভালো রেজাল্ট করতো রনি আগের এই রুমে যে সুইসাইড করেছিল। এরকম সিফাত রাজনীতি এরকম সে যে করতো, টুকিটাকি রাজনীতি করতো, সে কলেজ এগুলো ছেড়ে দেয় এবং সে নাকি ভালো হয়ে যাচ্ছিল। তো এরকম ঠিক রনির মতো একদিন সিফাতকে এরকম রুমে সকাল থেকে দেখছে যে রুম থেকে বের হচ্ছে না, সেই চাচা নাকি দারোয়ান চাচা নাকি রুমে নক করে, দুবার নক করে খুলে না। ঠিক দুপুরে যখন এরকম নক করে খুলে না, সিফাতের ফ্যামিলিকে জানানো হয় এবং দরজা ভেঙে দেখা হয় যে ঠিক সেম রনি যেরকম ফ্যানের মধ্যে ফাঁস দিয়েছিল, সিফাতও সেরকম ফাঁস দিয়েছে এবং ঠিক রুমের মধ্যে এরকম ব্ল্যাক ম্যাজিকের বই পড়ে আছে। তখন সিফাতের বাবা কলেজ কর্তৃপক্ষকে বলে যে না, ও আমার ছেলে এরকম সুইসাইড করে নেই, ওকে মেরে ফেলা হয়েছে। এটা নিয়ে নাকি অনেক মামলা মোকদ্দমা হয়, কিন্তু একটা পর্যায়ে প্রমাণ আসে যে না, সিফাত আসলে আত্মহত্যা করছিল। তো তারপর তো মামলাটা ক্লোজ হয়ে যায়। তারপরে সেই চাচা সিএম ভাইকে বলে যে তারপর থেকে এই 315 নম্বর রুমটা একবারে তালাবন্ধ থাকে এবং আমরা চাই না কলেজের এটা কেউ জানুক যে এখানে এই সমস্যাটা হয়েছে, শুধু তুমি কলেজ হোস্টেল থেকে চলে গেছো দেখে জানাইলাম এবং এটা কাউকে জানাবা না, আমাকে এই কথাটা কাউকে জানাবা না, এবং যদি কাউকে কখনো শেয়ারও করো, কখনো কলেজের আমাদের এখানে নাম দিবা না, এতে আমাদের সুনাম নষ্ট হবে। তো সিএম ভাই বলে যে এটা একটা বাস্তব ঘটনার সাথে ঘটে এবং উনি শেয়ার করে এবং এটাতে না ওই কলেজটার সেই হোস্টেলটার রুমটা নাকি এখন এরকম তালা মারা এবং কেউ থাকে না ওইখানে, এবং যে জেলায় এই কলেজটা সেটা খুব নাম করে একটা কলেজ। তো এটাই সিএম ভাই আমাকে বলে। তো আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। ভাই, আজ আমি আপনাকে লিখে পাঠিয়েছি আমার নিজের ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা। অবশ্য আমার ভাইয়ের সাথে তার বন্ধু ছিল যে এই ঘটনাটির অন্য একজন ভুক্তভোগী। ভাইয়া, দর্শকদের বেশি অপেক্ষা না করে আমি সোজাসুজি মূল ঘটনায় চলে যাব। আমার ভাইয়ের নাম মোহাম্মদ রানা আর ভাইয়ের বন্ধুর নাম মোহাম্মদ আতিক। ইমরান ভাইয়ের যেভাবে আমার ভাইয়া আমাদেরকে ঘটনাটি বলেছিলেন, ঠিক সেভাবেই আমি আপনাকে আর দর্শকদের বলছেন রূপা আপুর ভাই রানা। আমি আর আতিক এক বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করার পর বাসে করে বাড়িতে ফিরছিলাম। বন্ধু বান্ধবরা মিলে খাওয়া দাওয়া আড্ডায় এত সময় কাটিয়ে ফেলি যে সময়ের কোনো খেয়াল থাকে না, খুব রাত হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল গঠিয়া মসজিদের এলাকাতে। যে বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করি ও সেখানেই থাকে। আমাদেরকে প্রায় 11 কিলোমিটারের সফর করতে হবে বাসে, তাই আমরা আমাদের প্রাইভেট গাড়িতে বসে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। গাড়িতে শুধু আমি আর আতিক। আতিক রাস্তা চিনত কিন্তু গাড়ি চালাতে পারতো না, আর আমি গাড়ি চালাতে পারতাম কিন্তু রাস্তা একেবারে চিনতাম না। তাই দুজনে মিলে ঝিলে বাড়িতে আসছিলাম। আমরা রওনা হয়েছিলাম 11টার দিকে। যেতে যেতে হঠাৎ আমরা রাস্তা ভুলে গেছি, ভুল রাস্তায় এসে পড়েছি। রাত তখন বাজছিল আনুমানিক 1টা। চলতে চলতে আমরা এমন এক রাস্তায় এসে পড়ি যার দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। জঙ্গলের কালো অন্ধকার পরিবেশটার ভয়াবহতা বর্ণনা করছিল, আর আমরা যে ভুল রাস্তায় চলে এসেছি তা তখন পর্যন্ত বুঝতে পারিনি। তাই পরিবেশ আর রাস্তার ভয়াবহতা উপেক্ষা করে সামনে চলতে লাগলাম। সচরাচর আমি কখনোই রাতের ড্রাইভিং করতাম না, কারণ রাতের বেলা ড্রাইভিং আমার পছন্দ না। সবসময় দিনের বেলায় ড্রাইভিং করতাম। আর গঠিয়া মসজিদের এলাকায় আমি আর আতিক প্রথমবারের মতো গিয়েছিলাম। আতিক যদিও বলছিল সে রাস্তা চেনে, কিন্তু পরবর্তীতে মনে হচ্ছিল না যে সে আদৌ ভালোভাবে সে রাস্তা চেনে। আমার এবার মনে হতে লাগলো আমরা হয়তো ভুল রাস্তায় যাচ্ছি। আমি আতিককে বললাম, কিরে, আমরা কোন রাস্তায় এলাম রে? এই রাস্তা দিয়ে কি বাড়ি যাওয়া যাবে? তুই কি ভালোভাবে চিনিস? আতিক একটু নড়বড় স্বরে বলল, আমার মনে হয় আমরা ঠিক রাস্তাতেই আছি, হয়তো এটা কোনো শর্টকাট। তুই চিন্তা করিস না, সামনে এগোতে থাক, দেখবি এক সময় আমরা বাড়ি পৌঁছে গিয়েছি। ওর কথা শুনে আমি সন্তুষ্ট হলাম না, কিন্তু গাড়ি চালাতেই থাকলাম। এমন সময় আতিক জোরে একটা চিৎকার দিয়ে উঠলো। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, তোর কি হয়েছে? চিৎকার দিলি কেন? ঠিক আছিস তো? আতিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বন্ধু, সামনে দেখ, সামনে। সামনে ওটি কি? আমি সামনের দিকে তাকালাম, কিন্তু ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখলাম না। আর আতিকও একদম চুপ হয়ে গেল। আমি গাড়ির গতি ধীর করে ওকে আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু এখনও একেবারে মূর্তির মতো হয়ে গেছে, না নড়ে না, কিছুই বলে না। সামনে এগোচ্ছি, এমন সময় আতিক আবার চিৎকার দেয় আর জোরে জোরে বলে, রানা, সামনে দেখ, সামনে। ভাই, গাড়ির সামনে কিছু তো একটা আছে, দেখ এবার। এবারও আমি সামনে তাকালাম, কিন্তু জঙ্গলের ঘন কালো অন্ধকার আর নীরবতা ছাড়া কিছুই দেখতে পারলাম না। ওর বারবার এরকম ব্যবহার আমার অদ্ভুত লাগছিল। একবার মনে করলাম হয়তো ও আমাকে ইচ্ছাকৃতভাবেই এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে আর এখন ভয় দেখাচ্ছে। এই মনে করে আমি আমার মতো চুপচাপ ড্রাইভিং করতে শুরু করি। কিন্তু আতিক সত্যি সত্যি ভয় পেয়েছিল নাকি ভয় পাওয়ার অভিনয় করছিল তা কিছুই বুঝতে পারছিলাম না।
ওর কথাগুলো আর আচরণগুলো আমার কাছে অবাক করার মতো ছিল। আমি গাড়ি চালাচ্ছি আর ও বারবার গাড়ির বাইরে এই দিক ওই দিক দেখছিল খুবই আতঙ্কে। এভাবেই আমি আবার গাড়ি চালাতে শুরু করি। আর চলতে চলতে এক সময় আমার নজর পড়ে কিছু একটা রাস্তার একপাশে জঙ্গল থেকে দ্রুত গতিতে ছায়ার মতো অন্য পাশে চলে গেল। এটা দেখে আমি ভাবলাম হয়তো কোনো পশু পাখি উড়ে গেছে আর তার ছায়াটা বড় হয়ে রাস্তা ক্রস করছে, অথবা কোনো অন্যান্য প্রাণী রাস্তা পার হয়ে গেছে। তাই তেমন একটা গুরুত্ব দিলাম না, ড্রাইভিং করতে থাকলাম। কিন্তু আমার এই ধারণা বেশিক্ষণ আর ধারণা থাকতে পারল না। সামান্য সামনে এগোতে আমি যা দেখলাম তা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি দেখলাম আমার গাড়ির বাম পাশে একটি লোক, শুধু বোঝা যাচ্ছিল একজন পুরুষ, আর কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সে আমার গাড়ির চাইতেও বেশি গতিতে গাড়ির পাশ ঘেঁষে বাতাসে উঠছে, তার পা দুটি যেন মাটিতে ঠেকছেই না। এই দৃশ্য দেখে আমার চিৎকার করার শক্তিটুকু হলো না, শুধু ভয়ে চোখ দুটি বড় বড় হয়ে গেল। লোকটি অদ্ভুত ইশারা করছিল, মনে হলো যেন আমাদের থেকে লিফট চাচ্ছে। এই দৃশ্য দেখে আমি গাড়ি না থামিয়ে বরং আরো বেশি দ্রুত গতিতে চালানো শুরু করি। চালাতে চালাতে এক সময় খেয়াল করি লোকটি আর আশপাশে কোথাও নেই, একদম উধাও হয়ে গেছে, চোখেই পড়ছে না। এই অবস্থা আতিক দেখছে কিনা তা দেখার জন্য ওর দিকে তাকালাম, কিন্তু দেখলাম ও সেই একইভাবে বসে আছে আর আতঙ্কে ঘেমে যাচ্ছে। ওর চোখে মুখে ভয় স্পষ্ট। আমি ওকে আর কিছু জিজ্ঞাসা করলাম না, আবার সামনে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। কিছুটা পথ এগিয়ে গাড়ি একটু স্লো করে পানি খেয়ে নিলাম আর আবার স্পিড বাড়িয়ে ড্রাইভিং করতে শুরু করলাম। নিজেকে একটু সামলে নিয়ে মনে করলাম হয়তো এই রাস্তাটায় আমার বারবার মনের ভুল হচ্ছে, হয়তো আমার মনের ভয়গুলো চোখে ধরা দিচ্ছে, আসলে কিছুই ঘটছে না। এরকম ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। আমাদের দুজনের ফোনে চার্জ ছিল না, কারণ অনুষ্ঠানে এত ছবি আর কল রিসিভ করেছি যে চার্জ শেষ হয়ে গেছে। বাড়িতে ওইখানের অন্য বন্ধুদের থেকে কল করে জানিয়ে দিই যে আমরা ফিরছি আর আমাদের ফোন বন্ধ আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। ফোনগুলোতে চার্জ থাকলে গুগল ম্যাপটা দেখে নিতাম, কিন্তু সেই সুযোগ আর নেই। গাড়ি চালাতে চালাতে এক সময় আমার মনে হলো হয়তোবা আর 3 থেকে 4 কিলোমিটার ক্রস করতে পারলে আমরা এই রাস্তাটি ছেড়ে উঠতে পারবো। কিন্তু এমন সময় ঘটলো আর এক বড় বিপত্তি। গাড়িটা মাঝ রাস্তায় হঠাৎ একদম বন্ধ হয়ে গেল। এরকম অবস্থায় গাড়ি বন্ধ হয়ে যাওয়া দেখে আমার প্রচণ্ড রকমের রাগ উঠে গেল। একেই তো রাস্তার মধ্যে নানান ধরনের ঘটনা ঘটছে, চারপাশের জঙ্গল, অচেনা রাস্তা, এর উপর আবার যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে যে কারোর রাগ মাথায় উঠবে, এটাই স্বাভাবিক। আতিকের দিকে তাকালে দেখতে পেলাম ওর ঘামে এমন অবস্থা যেন মাত্র গোসল করে গাড়িতে বসেছে। 2 বার চিৎকার দেওয়ার পর থেকে ও একেবারে চুপচাপ হয়ে গেছে। বুঝতে পারছিলাম না ওর কি এমন হয়ে গেল যে কথাবার্তা বলা একদম বন্ধ করে দিল আর ক্রমশ ভয় পেতে থাকছে। আমি আর ওর এই অবস্থা দেখে কিছু বললাম না। আমার মনে হচ্ছিল এগুলো সবকিছুই আমার মনের ভুল। এমন সময় অনুভব করতে পারলাম আমার গাড়ির দরজায় কেউ একজন নিজের হাত রেখেছে। সেখানে তাকালে দেখলাম কেউ নেই, শুধু অন্ধকার আছে। যদিও নিজেকে বলছিলাম যে এগুলো আমার মনের ভুল, তবে ভয় পাচ্ছিলাম। আমি জানতামও না যে যেই অস্তিত্বের সাথে বারবার দেখা হচ্ছিল সেগুলো কোনো মনের ভুল ছিল না, বরং তিক্ত ভয়ঙ্কর। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমাদের গাড়িটি এমনভাবে নড়ে উঠল যেন মনে হলো কেউ একজন খুব জোরে গাড়িটি ধাক্কা মেরেছে। গাড়িতে ধাক্কা লাগার পর হঠাৎ আতিক ভয়ে জোরে জোরে কাঁদতে শুরু করলো। জনমানবহীন এই জঙ্গলের মাঝখানে নষ্ট গাড়ির সাথে আতিকের এরকম কান্না আমাকে আরো ভীত করে তুলছিল। এখন আমি প্রচন্ড রকমের ভয় পেতে শুরু করি। কিছুক্ষণ কাঁদার পর আতিক নিজে নিজেই আবার একদম শান্ত হয়ে যায়। কিন্তু ঠিক ওই সময়টাতে আমি লক্ষ্য করলাম আতিকের চোখ মুখ কেমন যেন পাল্টে যাচ্ছে। ওর চোখ দুটো ছোট আর লাল হয়ে গেল, শরীরের রং বিবর্ণ হয়ে যেতে শুরু করলো, মুখে একটি রাগান্বিত ভাব চলে এসেছে। আর একটু পর ও যখন কথা বলে তখন আমি বুঝতে পারি শুধু ওর বাহিরের দিকেই পরিবর্তন আসছে না, বরং ভিতর থেকেও বদলে যাচ্ছে। কারণ খুব কর্কশ কণ্ঠে ভারী আওয়াজে আমাকে আতিক বলল, তোরা দুইজন এখানে এসে একদম ঠিক করিসনি। এই রাস্তা আমার, এই জায়গা আমার, এখানে তোরা কেন আসবি? যেহেতু এসেই পড়েছিস তাহলে আজ তোদের দুজনের মৃত্যু একদম নিশ্চিত। ওর এরকম কথা আর আচরণ দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম আর পানির বোতলটি উঠিয়ে আতিকের মুখে কিছু পানি ছিটা মারলাম। পানির ছিটা মারার পর আতিক যেন কিছুটা নিজের জ্ঞানে ফিরে আসলো। আমি ওকে বললাম, ভাই তোর কি হয়েছে? তুই এমন কেন করছিস? কিন্তু আতিক কিছুই করছে না। ওর মুখে এত ভয় আর আতঙ্ক ছিল যা হয়তো ওকে বাক্যহীন করে দিয়েছে। কয়েকটি ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে গেছে, খুব ভয় আর আতঙ্কে আছে। আমি এখনো ওকে সান্ত্বনা দিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। আমি আবার চেষ্টা করলাম গাড়িটি স্টার্ট করার, কিন্তু আজ যেন গাড়ি কিছুতে স্টার্ট হবে না, এমন অবস্থা।
ভয় পাচ্ছিলাম খুব, আবার গাড়িটাও ঠিক করতে হবে, তাই উপায়ন্তর না পেয়ে আতিককে বললাম, বন্ধু তুই গাড়িতে বসে থাক, আমি একটু নিচে নেমে দেখি গাড়ির কি সমস্যা হয়েছে, স্টার্ট নিচ্ছে না কেন। কিন্তু ও সেই ভয়ে এক ঘরে হয়ে আছে, কোনো কথা বলে না, তাই আমি গাড়ি থেকে নিচে নেমে পড়লাম। আর কি সমস্যা হয়েছে তা দেখার চেষ্টা করছিলাম। গাড়ি সম্পূর্ণ ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু তারপরও কেন স্টার্ট নিচ্ছে না বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ গাড়ি চেক করার পর আমার নজরে একটি ছোট্ট ঝুপড়ির মতো কিছু পড়লো। সেটা কি আসলেই কোনো ঝুপড়ি নাকি অন্য কিছু তা দেখার জন্য আমি গাড়ি থেকে টর্চটা নিয়ে একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করছিলাম। তারপর বুঝতে পারলাম এটি আসলে একটি ঝুপড়ি। মনে হলো হয়তো ঝুপড়ির কাছে গিয়ে ডাক দিলে কোনো সাহায্য পেলেও পেতে পারি। কিন্তু এই নির্জন জায়গায় হঠাৎ একদিন ছবির কাছে গিয়ে ডাকাডাকি করা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে ঝুপড়ির কাছে গেলাম, আর কোনো শব্দ না করে ফক ফকর দিয়ে ঝুপড়ির ভেতরটা দেখার চেষ্টা করলাম। এমন সময় আমার সামনে যে দৃশ্য ধরা পড়লো তা আমি আর কোনো দিনও দেখতে চাইব না। আমি দেখলাম ঝুপড়ির ভেতরে একটি মানুষের মতো আকৃতির কেউ বসে আছে, কিন্তু আকৃতি কিছুটা মানুষের মতো হলেও দেখতে একেবারে পশুর মতো মনে হচ্ছিল। ওই জিনিসটার মাথায় 2টি শিং ছিল আর সমস্ত শরীরে বড় বড় লোম। এ যেন মানুষের রক্ত পান করেই শান্তি পায়। খুবই হিংস্র একটি জিনিস, তবে কি তা বোঝা যাচ্ছে না। শরীরটা পুরো কালো বিদঘুটে আর চেহারা বোঝা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন জলজল করছে। ভয় আমি ঘামতে শুরু করলাম। আর এমন সময় আরো একটি বৃহৎ সদৃশ্য আমার চোখে ধরা পড়ে, আর সেটি হলো ওই ভয়ঙ্কর জিনিসটার সামনে একটি লোকের লাশ ছিল, আর ওই লাশটি ওই বিদঘুটে জিনিসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি দেখলাম ওই পিচাসটা সর্বপ্রথম মৃত লোকটির পেটটা ফেরে ফেললো, আর নারী ভরি অবস্থাগুলো ছিঁড়ে খুবলে খাচ্ছিল, যেন মানুষই তার প্রধান খাবার। আমার যেন গায়ের রক্ত জমাট বেঁধে গেছে। না হাঁটতে পারছি না, কথা বলার শক্তি আছে, ভয়ে দর দর করে ঘামছিলাম। এমন সময় আমার ভয়কে আরো বেশি বাড়াতে পরিবেশটা যেন মরিয়া হয়ে উঠল। আশেপাশে তাকালে দেখলাম আমি একটি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছি, আর ওই ছবিটিও কবরস্থানে। চোখগুলো যেন অন্ধকার হয়ে আসছে, কিছুই বুঝতে পারছিলাম না। কোনো রকম প্রাণ ভয়ে ধীর গতিতে গাড়ির দিকে গেলাম, আর দরজা খুলে ভিতরে ঢুকে বসে পড়লাম। আমার শরীর থরথর করে কাঁপছিল, কোনোভাবেই শরীরের কম্পন থামাতে পারছিলাম না। গাড়িতে এসে সমস্ত ঘটনা আর দৃশ্যগুলি আতিককে বললাম, আর ওকে বলাটাই যেন আরো কাল হয়ে দাঁড়ালো। এমনিতেই ও আতঙ্কিত ছিল, এখন এই সমস্ত কিছু শুনে ভয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ওর মুখের রং আবার ফ্যাকাশে হয়ে গেল, আর পাগলের মতো চিৎকার করছে। ওর চিৎকার দেখে আমি আশঙ্কা করলাম, যদি এই আওয়াজ ওই পিচাসটা শুনতে পারে তাহলে ওই লাশ খাওয়ার পর নিশ্চিন্ত আমাদের দিকে ছুটে আসবে। আমি কোনো রকম আতিকের মুখ চেপে ধরে ওকে বললাম, মরতে না চাইলে মুখ বন্ধ রাখ, একটু শব্দ করিস না, তাহলে ওই রাক্ষসটা আজকে আমাদের দুজনকে খেয়ে ফেলবে। আজকের রাতে হবে তোর আর আমার জীবনের শেষ, আর আমরা যে কিভাবে মরবো তা কেউ জানতেও পারবে না। হয়তো আমাদের লাশগুলো খুঁজে পাবে না, কারণ আমাদেরকে তো ওই নরপিচাসটা খেয়ে ফেলবে। তারপর হঠাৎ আতিক একদম চুপ হয়ে গেল, আর আমি খেয়াল করলাম ওর মধ্যে আবার পরিবর্তন আসছে। যে আতিক এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলছিল না, সে এখন কথা বলে উঠল। তবে সেই কণ্ঠস্বর যদিও আতিকের মুখ থেকে আসছিল, কিন্তু সেটি ওর নিজের ছিল না। আমার মনে হলো কোনো একটা কিছু ওর ওপর ভর করেছে। এ বিষয়টা বুঝতে পেরে আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি যেই হও না কেন, আমাদেরকে আমাদের অবস্থায় ছেড়ে দাও, দয়া করে আমাদের বাঁচতে দাও, চলে যাও এখান থেকে। সে খুব ঠান্ডাভাবে আমার কথার জবাবে বলল, আমি তো না হয় চলে যাব, কিন্তু ওই রাক্ষসের হাত থেকে তাহলে তোমাদের কে বাঁচাবে? শুধুমাত্র আমি তোমাদেরকে ওর হাত থেকে বাঁচাতে পারি। আমি চলে গেলে আজ তোমরা দুজনেই ওর হাতে মরবে, ওর খাবারে পরিণত হবে। আমি বুঝতে পারলাম আতিকের মধ্যে যে জিনিসটা ভর করেছে সেটি কোনো দুষ্ট জিনিস নয়, সে হয়তো আমাদেরকে সাহায্য করতে যাচ্ছে। যদি সেও কোনো মানুষ ছিল না, তবুও ভালো ছিল। তার এই কথা শুনে তার পরিস্থিতি বুঝতে পেরে আমি এবার হাত পা জোর করে বললাম, দয়া করে তাহলে আমাদেরকে বাঁচিয়ে নিন, আমাদেরকে ওই পিচাসের খাবার হাওয়া থেকে বাঁচান। সে কিছুক্ষণ চুপ হয়ে থেকে আমাকে বলল, তোমাদের দুজনকে একেবারে শান্ত হয়ে থাকতে হবে, একেবারে শান্ত, একটু শব্দও করবে না। মনে রেখো, শব্দ করলে মরবে। ওটা তোমাদের গাড়ির কাছে অবশ্যই আসবে আর নিজের নতুন শিকারের তালাশ করবে। তখন যদি তোমরা কোনো রকমের শব্দ করো বা প্রতিক্রিয়া দেখাও, তাহলে ওর শিকারে পরিণত হবে। তোমাদের বাঁচার এখন উপায় একটাই, গাড়ির মধ্যে নিচে হয়ে চুপচাপ বসে থাকবে, কোনো নড়াচড়া বা শব্দ করবে না। তার কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম যে সে হয়তো ওই লোকটি যে গাড়ির সাথে সাথে আসছিল আর আমাদেরকে সতর্ক করতে চাচ্ছিল। কিন্তু তার অস্তিত্ব মানুষের থেকে ভিন্ন দেখে তখন আমি ভয় পেয়ে যাই। বুঝে উঠতে পারিনি যে সামনের বিপদ থেকে সে আমাদেরকে সতর্ক করতে চাচ্ছিল।
ওই কথাগুলো বলার পর আতিক আবার নিজের স্বাভাবিক চেতনায় ফিরে আয়। হয়তো সে আতিকের শরীর ছেড়ে দিয়েছে। আমি আতিককে ওই আত্মার বলার সমস্ত কথাগুলো বুঝিয়ে বললাম, আর বললাম বাঁচতে চাইলে আমাদের চুপ থাকতেই হবে। এখন থেকে 3-4 কিলোমিটার পার হতে পারলেই আমরা বাড়ি যেতে পারবো, কিন্তু আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে, তাই এই গাড়িতে এত দূরের পথ যাওয়া সম্ভব নয়। যে কোনো সময় ওই নরপিশাচটা এসে পড়বে, তাই আমাদের চুপ থাকতে হবে। আতিক এগুলো শুনে আরো বেশি ভয় পেতে শুরু করলো। এমন সময় খেয়াল করলাম যে গাড়ির বাইরে থেকে অদ্ভুত অদ্ভুত রকমের শব্দ আসছে। আমি মনে করলাম ওই পিশাচটা এসে পড়েছে, তাই গাড়ির জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু প্রথম দিকে আমার কিছুই বুঝে আসছিল না। চারিদিক অন্ধকার ছিল, কিন্তু হঠাৎ ধোঁয়াশা ধোঁয়াশা। খেয়াল করলাম কিছু একটা বিশাল আকৃতির জঙ্গলের দিক থেকে বের হয়ে আসছে। সে যত বাহিরে আসছিল ততই তার আকৃতি আমার চোখে আরো স্পষ্ট হচ্ছিল। একসময় আমি দেখলাম ওই আকৃতিটা অন্য কারো নয়, বরং ওই পিশাচটারই। তার দানবের মতো দেহ। সে আস্তে আস্তে একদম আমাদের গাড়ির কাছে এসে পড়ে। কাছে আসার পর আমি খেয়াল করি তার সম্পূর্ণ মুখ আর বুকের দিকটা রক্তে ভরে আছে। নিঃসন্দেহে ওই লোকটার রক্ত, যাকে ও খেয়ে এসেছে আর এখন আমাদের দেখতে চায়। তার সম্পূর্ণ শরীর বিদঘুটে কালো, বড় বড় লোম, এমন বিভৎস চেহারা যা আমি আর কোনো দিনও দেখতে চাইব না। তার এক একটি দাঁত আমাদের আঙুলের সমান ছিল। আমরা দুজনে ভয়ে কাঁপতে থাকি আর দর দর করে ঘাম বেয়ে পড়ছে। আমার অনেক ভয় লাগছিল, কারণ আমি ওকে একটি মানুষ খেতে দেখেছি, আর এখনো আমাদেরকে খেতে এসেছে। আতিকের আর আমার ভয়ের কোনো সীমা রইল না। চিৎকার আর কি করব, মুখে যেন অবশ হয়ে গেছে। ওই অশরীরীর উপস্থিতি ক্রমশই আমাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করতে লাগলো, যেন দুজনই কলিজা ফেটে মরে যাব। আর তার বিকট গঙ্গানোর শব্দ পুরো জঙ্গলে ধ্বনিত হচ্ছিল, যা পরিবেশকে আরো হিংস্র আর ভয়ঙ্কর করে ফেলেছিল। আমি আর আতিক গাড়িতে একেবারে নিচু হয়েছিলাম, আর ওই অশরীরীটা আমাদের গাড়ির চারপাশে ঘুরঘুর করতে শুরু করে। কখনো গাড়িতে লাথি মারছে, তো কখনো থাবা, আবার কখনো নিজের মুখ গাড়ির সাথে লাগিয়ে শুকছিল। এতে করে তার মুখের রক্ত গাড়ির কাছে লেগে আছে। আমি আর আতিক একদম চুপচাপ হয়ে নিচু হয়ে থাকি। আমাদের সামান্য ভুল হলে আমরা হয়ে যাব ওই পিশাচটার শিকার, যাদের শেষ করতে ওর হয়তো 1 মুহূর্ত থেকেও কম সময় লাগবে। ওই সময়ের অভিজ্ঞতা আর অবস্থাটা বলে বোঝানো কোনোদিনও সম্ভব হয়ে উঠবে না, কারণ ওই ভয় প্রকাশের জন্য যে কোনো শব্দই ব্যবহার করা হোক না কেন, তা কমই হবে। আমি একটু মাথাটা উপরে উঠিয়ে দেখার চেষ্টা করলাম যে এখন ও কোথায়। দেখলাম একদম আমাদের গাড়ির সামনাসামনি। তার লাল লাল জলজলে চোখ দুটো দিয়ে গাড়ির মধ্যে দেখার চেষ্টা করছে আর বিভৎস কণ্ঠে গঙ্গাচ্ছে। আমরা দুজনে ভয় আর আতঙ্কে যেন পাথর হয়ে গেলাম। আমার মনে পড়ল ওই ভালো আত্মাটা বলেছিল যে আমাদের গাড়িটা আপনা আপনি একসময় ঠিক হয়ে যাবে। এমন সময় আমি আর আতিক অনুভব করতে পারলাম যে ওই অশরীরীর পায়ের ভারী আওয়াজগুলো ক্রমশ গাড়ি থেকে দূরে যেতে শুরু করলো। মনে করলাম হয়তো সে আমাদের গাড়ি থেকে দূরে সরে যাচ্ছে। এটা ভেবে কিছুটা স্বস্তি অনুভব করলাম, কিন্তু পর মুহূর্তে আমার মনে এলো যে এই রাক্ষসের আধিপত্য পুরো জঙ্গল জুড়ে আছে। যদিও এখন সে গাড়ি থেকে দূরে, কিন্তু জঙ্গল থেকে আর বাহিরে নয়। আমরা যদি উঠে বসি তাহলে হয়তো সে আবার ফিরে আসবে আর আমাদের দেখে ফেলবে। দেখে ফেললে যে আমাদের সাথে কি হবে তা আমাদের ভালো করেই জানা ছিল। যদিও আমাদের গাড়িটি এখন স্টার্ট হয়ে যেত, তাহলেও কোনো লাভ ছিল না, কারণ আমাদের গাড়ি এবং শরীরের শক্তি থেকে ওই পিশাচটার শক্তি খুবই বেশি ছিল। তার সামনে আমরা পিঁপড়ার মতন ছিলাম না। গাড়ি চালাতে চালাতে কোনো না কোনো সময় সে আমাদেরকে আবার ধরেই ফেলতো, আর সে আমাদের ধরে ফেললেই মৃত্যু অনিবার্য। তাই আমি আর আতিক গাড়ি থেকে চুল পরিমাণও নড়লাম না, চুপ করে একভাবেই নুয়েছিলাম, শুধু কোনো রকম ওই কালো রাতটা কাটানোর অপেক্ষা। সকাল হলেই তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। অপেক্ষার সময় যেন শেষই হয় না। রাতটা আমাদের কাছে খুবই দীর্ঘ মনে হচ্ছিল। সে আমাদের গাড়ির সামনে থেকে চলে গেলেও তার ভয়টা আমাদের মনে এখনো একইভাবেই আছে, বরঞ্চ বাড়ছিল। কোনো রকম সেই রাতটা ওই ভয়ঙ্কর কলুষিত জঙ্গলেই নষ্ট গাড়িতে কাটিয়ে দিলাম। আমাদের চোখে বিন্দু পরিমাণও ঘুম নেই। ঘুম যে কি জিনিস তা হয়তো আমরা ওই রাতেই ভুলেই গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে সেই কালো রাতের অবসান ঘটিয়ে সূর্যের প্রথম কিরণ আমাদের গাড়ির কাঁচ ভেদ করে শরীরে স্পর্শ করলো, আর আমার মনে খুবই স্বস্তি অনুভব করলাম। মনের সমস্ত সাহস একসাথে করে গাড়ির সিটে উঠে বসলাম। সূর্যের আলো যে কখনো এত আনন্দদায়ক হতে পারে তা সেদিন প্রথম অনুভব করেছিলাম, কারণ সূর্যের আলোই এটার প্রমাণ ছিল যে রাক্ষসটার অস্তিত্ব এখন আর সেখানে নেই। হয়তো আগামী রাতে আবার হবে, তবে রাত হওয়ার অপেক্ষা আর কি করবে এখন। আমাকে সিটে উঠে কতক্ষণ বসে থাকতে দেখে আতিক ধীরে ধীরে কাঁপতে কাঁপতে উঠে বসলো। আমি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিলাম। কি অদ্ভুত ব্যাপার, গাড়িটা স্টার্ট হয়ে গেল। 7-5 না ভেবে তাড়াতাড়ি একটানে বাড়িতে চলে এলাম।
আমাদের অবস্থা যেন এক রাতে আমূল পরিবর্তন হয়ে গেছে। বাড়ির লোকেরা আমাদেরকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে, কিন্তু কোনো কথা বলার ইচ্ছা আর শক্তি দুটোই আমাদের মধ্যে আর ছিল না। আতিক আমার সাথে আমার বাড়িতে আসে আর ওর বাড়িতে কল করে জানিয়ে দেই যে ও পরের দিন বাড়ি ফিরে যাবে। আমাদের সাথে কিছু তো একটা খুব জঘন্য হয়েছে এটা ভেবে পরিবারের লোকেরা আমাদেরকে তখন আর কিছু জিজ্ঞেস না করে বিশ্রাম করতে দিল। আমি আর আতিক ওই অবস্থাতেই বিছানায় শুয়ে পড়লাম আর ঘুমিয়ে গেলাম। আমাদের ঘুম ভাঙলে আমরা দুজনের দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আর জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করি। আমাদের উঠে যাওয়া দেখে পরিবারের লোকেরা আসে আর আমরা কাঁদতে কাঁদতে তাদের সমস্ত ঘটনা বলি। সেই দিনের ঘটনাটি আমাদের চোখের সামনেই ঘটে, তাই ওটা মিথ্যা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই আমাদের ছিল না। আতিক আর আমি স্বাভাবিক হওয়ার পর গুগল ম্যাপে ওই রাস্তাটা খুব খোঁজার চেষ্টা করি আর এটা বের করার চেষ্টা করি যে কিভাবে রাস্তা হারিয়ে গেলাম। কিন্তু অবাক করা কাণ্ড, ম্যাপে ওই রাস্তার কোনো অস্তিত্বই আমরা পেলাম না। কিভাবে যে হারিয়ে গিয়েছিলাম তাও বুঝতে পারছিলাম না। তবে একটা জিনিস আমি খুব স্পষ্টভাবে বুঝেছিলাম যে মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, ঠিক তেমনি অন্য জগতের অজানা অস্তিত্বগুলোর মধ্যেও ভালো এবং খারাপ অস্তিত্ব আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সেই দিন ওই নরপিচাসটার হাত থেকে ভালো আত্মাটার পরামর্শের ওসিলায় দুজনে প্রাণে বেঁচে গিয়েছিলাম। এসব কিছু কাল্পনিক মনে হলেও নিজের সাথে যখন ঘটে তখন আর কল্পনা মনে হয় না। প্রতিটা মুহূর্তে ওই অস্বাভাবিক দৃশ্যগুলো দৃশ্যমান হয় চোখের সামনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে প্রথম 2টি ঘটনা। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পিঠের চামড়াটা বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। আমি চাইলেও আমার মাথাটা ডান দিকে ঘোরাতে পারছিলাম না, কিন্তু আমার চোখের কোণ স্পষ্ট দেখছিল বিছানার ঠিক পাশে কুচকুচে কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ নেই, শুধু দুটো চোখের জায়গায় জ্বলন্ত তপ্ত কয়লার মতো লাল আলো। আচমকা একটা হাড় কনকনে ঠান্ডা বাতাসে আমার কানের পাশ দিয়ে বয়ে গেল, আর একটা বিকৃত ভাঙ্গা গলায় কেউ ফিসফিসিয়ে উঠল, তুই এখানে একা আসিসনি তো? ওকেও সাথে নিয়ে যাবি। তখন আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। মনে হচ্ছিল বুকটার ওপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হলো, অথচ আমি নিঃসম্পদ। তখনই বুঝলাম এই ঘরে আমি একা নই, আর যা আমার সামনে দাঁড়িয়ে আছে তা কোনো জ্যান্ত মানুষ নয়। এই ঘটনা ঘটেছিল 2021 সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়। নোয়াখালীর চাটখিল থানার অন্তর্গত পাঁচগাঁও ইউনিয়নের একটা প্রত্যন্ত গ্রামে। আমার নাম রায়ান। আমি তখন ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। করোনাকালের ধকল কাটিয়ে তখন সব কিছু মাত্র স্বাভাবিক হতে শুরু করেছে। আমার গ্রামের এক ফুফাতো ভাই, তার নাম আসিফ, সে আমাকে হুট করে ফোন দিয়ে বলল, ভাইয়া, আমাদের চাটখিলের দাদার আমলের পুরনো বাড়িটা তো ভেঙে নতুন করে করা হবে। তুই তো অনেকদিন গ্রামে আসিস না, আয় ঘুরে যা। জমি জমার কিছু কাগজপত্র দরকার আছে, খুঁজতে হবে। আমি আর দেরি না করলেই পরের দিনে রওনা দিলাম। ঢাকা থেকে বাসে করে যখন চটখিল পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। গ্রাম্য এলাকা, শীতের হালকা আমেজ, চাটা কেমন যেন থমথমে আর কুয়াশাচ্ছন্ন। আসিফ আমাকে মোটর সাইকেল করে নিয়ে গেল ওদের সেই পুরনো বাড়িতে। বাড়িটা দেখার পর আমার বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। বিশাল বড় এক কাঁঠাল আর বট গাছের আড়ালে ঢাকা পড়ে আছে দোতলা এক চুন সুরকির দালান। দেয়ালের প্লাস্টার খসে খসে পড়েছে এবং দেওয়ালে শ্যাওলা জমে গেছে, কালচে হয়ে গেছে পুরো বাড়ি। সদর দরজার কাঠের কপাট দুটো অর্ধেক ভাঙ্গা। আসিফ বলল, ভাইয়া, রাতের খাবার আমরা পাশের চাচার বাড়ি থেকে খেয়ে আসব, কিন্তু শুভ এই পুরনো বাড়ির দোতলার একটা ঘরে, কারণ ঘরের ভেতরের আলমারি আর সিন্ধুকে কিছু জরুরি দলিল আছে, যেগুলি পাহারা দেওয়া দরকার। আমি একটু ইতস্ত বোধ করে বললাম, ওখানে কি বিদ্যুৎ আছে? আসিফ একটা মনে হাসি দিয়ে বলল, আছে,
তবে ভোল্টেজ খুবই কম বিদ্যুতের। আর এই শীতে ফ্যান লাগবে না, চল হাত মুখ ধুয়ে আসি। রাত তখন আনুমানিক 10টা বাজে। চারপাশ নিঝুম হয়ে আছে। গ্রামের মানুষ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের বাঁশঝাড়ের পাতার খসখস আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা দোতলার সেই বড় ঘরটায় এসে শুয়ে পড়লাম। ঘরটার মাঝখানে একটা বিশাল কাঠের খাট, যা থেকে কেমন যেন একটা পুরনো ভ্যাপসা গন্ধ আসছিল। ঘরের এক কোণে একটা মস্ত বড় লোহার সিন্দুক, আর অন্য কোণে একটা ভাঙা আয়না। ভোল্টেজ কম থাকার কারণে সিলিংয়ের এনার্জি বাল্বটা মৃদু হলদেটে আলো ছড়াচ্ছিল, যা পুরো ঘরের পরিবেশকে আরো বেশি ভৌতিক করে তুলছিল। ঘুমানোর আগে আসিফ বলল, ভাইয়া রাতে যাই হোক ঘর থেকে বের হবে না। এই বাড়ির পেছনে একটা পুরনো কুয়ো আছে, ওখান থেকে মাঝে মাঝে অদ্ভুত শব্দ আসে, তুই জাস্ট কান দিবেন এগুলোতে। আমি ভাবছিলাম ও বোধ হয় আমার সাথে মজা করছে, তাই পাত্তা না দিয়ে কম্বল গায়ে জড়িয়ে চোখ বন্ধ করলাম। রাত তখন কত হবে তা বলতে পারবো না। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল ঘরের তাপমাত্রা -ডিগ্রিতে নেমে গেছে। আমি কম্বলটা ভালো করে টানতে গিয়ে খেয়াল করলাম আসিফ বিছানায় নেই। ঘরটা একদম অন্ধকার, আর বাল্বটাও কখন যেন লিভে গেছে। আমি ডাকলাম, আসিফ, আসিফ কোথায় তুই? তুই কি ওয়াশরুমে গেছিস? উত্তর না পেয়ে ঠিক তখনই ঘরের কোণের সেই ভাঙ্গা আয়নাটার দিকে একটা শব্দ এলো, খড় খড় করে, যেন কেউ ধারালো নখ দিয়ে আয়নার কাজটা আঁচড়াচ্ছে। আমি পুরো শরীর জমে গেল আমার। আমি বালিশের ওপাশ থেকে ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। আলোর তীব্র রোশনিটা গিয়ে পড়ল সেই আয়নাটার ওপর। যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আয়নার সামনে একটা চেয়ারে আসিফ বসে আছে, কিন্তু তার বসার ভঙ্গিটা স্বাভাবিক নয়। তার ঘাড়টা অস্বাভাবিকভাবে পেছনের দিকে মোচানো, প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে। আর সে এক দৃষ্টিতেই দেয়ালের দিক তাকিয়ে আছে। আমি ভয়ে তোতলাতে বললাম, আসিফ কি করছিস ওখানে? আমার গলার আওয়াজ পেয়ে আসিফ আস্তে আস্তে মাথাটা সোজা করলো, কিন্তু না, ওটা আসলে আসিফ নয়। আসিফের শরীরের চামড়া কেমন যেন ফ্যাকাশে নীলচে হয়ে গেছে, আর তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনে নেই সেখানে। সে আমার দিকে তাকিয়ে এমন একটা বিভৎস ও অমানসিক হাসি দিল, যা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার মুখটা হা হতেই সেখান থেকে গিজ গিজ করে কালো পোকা আর আলকাতরার মতো ঘন অন্ধকার কিছু একটা মেঝেতে পড়তে লাগলো। আমি বিছানা থেকে লাফিয়ে নামতে গেলাম, কিন্তু ঠিক তখনই টের পেলাম আমার পা দুটো কেউ শক্ত করে ধরে রেখেছে। ফ্ল্যাশ লাইটটা নিচে পড়াতেই আমার কলজা শুকিয়ে গেল। খাটটার নিচ থেকে দুটো কুচকুচে কালো কঙ্কাল সার হাত বের হয়ে আমার গোড়ালে চেপে ধরেছে। সেই হাতের নখগুলো ইঞ্চিখানিক লম্বা এবং মাংসের ভিতর দেবে যাচ্ছে। আমি চিৎকার করার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোলো না, ঠিক যেমনটা শুরু দিকে হয়েছিল। দম বন্ধ হয়ে আসছিল আমার। হঠাৎ করেই ঘরের কোণ থেকে সে অবয়বটা, যা দেখতে আসিফের মতো ছিল, সে অদ্ভুত এক ভঙ্গিতে যারা হাত পায়ে ভর দিয়ে খাট বেয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার শরীর থেকে পচা মাংসের তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল, যা পুরো ঘর ছড়িয়ে পড়েছিল। সে যত কাছে কাছে আসছিল, ঘরের ভেতর ঠান্ডা যেন ততই বাড়ছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। সে আমার মুখে ঠিক ইঞ্চিখানেক ওপরে থামলো, আর তার
তার সাদা চোখ দুটো থেকে টপ টপ করে রক্ত বর্ণের জলীয় পদার্থ আমার কপালে পড়তে লাগলো। আর সে তার সেই ভাঙ্গা খসখসে গলায় বলতে লাগলো, তুই এখানে একা আসিসনি তো, ওকেও সাথে নিয়ে যাবি। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা এখনই বন্ধ হয়ে যাবে। মৃত্যুর এত কাছাকাছি আমি আগে কখনো আসিনি। আমি মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলাম। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে লাগলাম অবশ জিভ দিয়ে। ঠিক তখনই যেন একটা অলৌকিক শক্তিতে আমার গলা দিয়ে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো, আল্লাহ! এবং সঙ্গে সঙ্গে পুরো ঘর কেঁপে উঠল। জানালার কাজগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। খাট থেকে সেই হাতের বাঁধন আলগা হয়ে পড়ে গেল। আর আসিফের রূপধারী সেই বিভৎস জিনিসটা এক ঝটকায় জানালা দিয়ে বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়লাম। পুরো শরীর ঘেমে ভিজে গেছে, অথচ হাত পা বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। তখন বাইরে ফজরের আজান দিচ্ছিল। ভোরের আলো ফুটতেই আমি ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসি এবং নিচে নেমে এসে দেখি যে আসিফ উঠোনের টিউবওয়েলের পারে সেখানে বসে হাত মুখ ধুচ্ছে। আমাকে দেখে সে স্বাভাবিকভাবে বলল, কিরে ভাইয়া, রাতে ভালো ঘুম হয়েছে? আমি তো মাঝরাতে গরম লাগছিল বলে নিচে এসে বারান্দায় শুয়েছিলাম, তোকে আমি ডাকিনি, ভাবলাম ডিস্টার্ব হবে হয়তো। আমি আসিফের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। যদি আসিফ মাঝরাতেই নিচে চলে গিয়ে থাকে, তবে দোতলার সেই বন্ধ ঘরে সারা রাত আমার পাশে আসিফের রিপিউটা কি ছিল? আর ও কার কথা বলছিল যে ওকে সাথে নিয়ে যাবে? আজ এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো মাঝরাতে চাটখিলের সেই পোড়া বাড়ির কথা মনে পড়লে আমার পিঠের চামড়া ঠান্ডা হয়ে যায়।